ওয়েলকাম স্টুডেন্ট। আজকের ভিডিওতে আমি আলোচনা করব আন্তর্জাতিক সম্পর্কের বিভিন্ন মতবাদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মতবাদ হলো বাস্তববাদ, রিয়ালিজম। এটি একটি গতিশীল মতবাদ। রাষ্ট্রবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ বিষয় আন্তর্জাতিক সম্পর্ক ছিল, কিন্তু এটা আলাদাভাবে সমাজবিজ্ঞানের শাখা হিসাবে প্রথম মহাযুদ্ধের পর আন্তর্জাতিক সম্পর্ক একটি আলাদা বিষয় হয়েছে। আন্তর্জাতিক সম্পর্কের জনক হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রপতি উড্রো উইলসন। বাস্তববাদ গুরুত্বপূর্ণ এই কারণে যে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, শিক্ষা, সাংস্কৃতিক ক্ষেত্রে যে সম্পর্ক গড়ে ওঠে, সেই বিষয়টিকে অত্যন্ত বাস্তবতার সঙ্গে এই বাস্তববাদী তত্ত্ব আলোচনা করেছে। বাস্তববাদের আগে আন্তর্জাতিক সম্পর্ককে আদর্শবাদী দৃষ্টিভঙ্গি থেকে ব্যাখ্যা করা হতো। আদর্শবাদী দৃষ্টিভঙ্গিতে আন্তর্জাতিক সম্পর্কের বিষয়কে মূল্যবোধ দিয়ে বিচার করা হতো। এখানে বলা হতো যে আন্তর্জাতিক সম্পর্ক শান্তিতে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সম্পর্ক তৈরি হতো, প্রতিযোগিতা নয়, দ্বন্দ্ব নয়, মূল্যবোধের ভিত্তিতে, আলাপ আলোচনার মাধ্যমে। কিন্তু 1930-এর দশকে বাস্তববাদী তত্ত্বের উদ্ভব হয়। এই বাস্তববাদী তত্ত্ব মূল্যবোধকে গুরুত্ব না দিয়ে, অর্থাৎ আদর্শবাদের যে মূল্যবোধের ধারণা সেটাকে প্রত্যাখ্যান করেছে। আদর্শবাদে সহযোগিতার কথা বলা হয়েছে, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার কথা যে দৃষ্টিভঙ্গিতে বলা হয়েছে সেটাকে বাস্তববাদ পরিহার করেছে, বর্জন করেছে। বাস্তববাদী তত্ত্ব এটা 1930-এর দশক থেকে সৃষ্টি হয়েছে বাস্তবতার প্রেক্ষাপটে। তা আজকে আলোচনার মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে যাবে। আর বাস্তববাদের পরবর্তীকালে পরিবর্তন হয়েছে। আমি আগেই বলেছি, আন্তর্জাতিক সম্পর্ক এই বিষয়টি অত্যন্ত গতিশীল এবং পরিবর্তনশীল। প্রথম মহাযুদ্ধের পরে আন্তর্জাতিক সম্পর্কের বিষয়বস্তুকে আলাদা ভাবে আলোচনা করা হয়েছে এবং আন্তর্জাতিক সম্পর্কের বিষয়বস্তুর ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এসেছে দ্বিতীয় মহাযুদ্ধের সময় এবং তার পরবর্তীকাল। তাই বাস্তববাদের যে আলোচনাটা সেটা 30-এর দশকের উদ্ভব হলো, 40-এর দশক চললো, 50-এর দশক চললো, 60-এর দশক চললো। চলার পরে এই বাস্তববাদে আবার নতুন বাস্তববাদী ধারণা তৈরি হয়েছে। সেটাকে আমরা বলবো নয়া বাস্তববাদ বা নিও রিয়ালিজম। বাস্তববাদের আলোচনাতে বিভিন্ন তাত্ত্বিকের বক্তব্য আমরা তুলে ধরব। বাস্তববাদের ধারণা 1930-এর দশক বাস্তববাদী তত্ত্বের উদ্ভব হলো, আন্তর্জাতিক সম্পর্কের এই বিষয়টির উদ্ভব হলো 1919 থেকে আনুষ্ঠানিকভাবে প্রথম মহাযুদ্ধের পর, এটা বলা যায়। কিন্তু বাস্তববাদের যে বিষয়বস্তু, রাষ্ট্রকেন্দ্রিক বিষয়বস্তু, স্টেট অ্যাক্টর, রাষ্ট্রের ক্ষমতা, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সম্পর্ক, বিভিন্ন রাষ্ট্রের নিরাপত্তা বজায় রাখা, এই বিষয়গুলিকে আলোচনা করা হয়েছে বাস্তববাদে। আর এই বিষয়গুলো 1930-এর দশক আনুষ্ঠানিকভাবে আলোচনা করা হলো বলেই বাস্তববাদের উদ্ভবটা আমরা 1930-এর দশক থেকে ধরছি। কিন্তু
কেন আন্তর্জাতিক সম্পর্কের বিষয়টা 1918 পর 1919 থেকে আন্তর্জাতিক সম্পর্ক আলাদা একটা শাস্ত্র হিসাবে গণ্য হয়েছে আনুষ্ঠানিকভাবে। এটা ইংল্যান্ডে প্রথম আলাদাভাবে পড়ানো হয়েছে, পরে বিভিন্ন দেশে আন্তর্জাতিক সম্পর্ক। তাহলে আন্তর্জাতিক সম্পর্কের একটা গুরুত্বপূর্ণ বিভিন্ন তত্ত্ব আছে, বিভিন্ন তত্ত্বের মধ্যে বাস্তববাদের উদ্ভব হয়েছে 1930-এর দশকে। কিন্তু এই বাস্তববাদের যে মূল বিষয় রাষ্ট্রকেন্দ্রিক আলোচনা এবং বিভিন্ন রাষ্ট্রের নিরাপত্তা, বিভিন্ন রাষ্ট্রের পাওয়ার, ন্যাশনাল পাওয়ার, রাষ্ট্রের পাওয়ার, বিভিন্ন রাষ্ট্রের স্বার্থ, ন্যাশনাল ইন্টারেস্ট, এইসব কথাগুলো বাস্তববাদের মূল বিষয়। এই বিষয়ের কথা আমরা দেখব যে প্রাচীনকালে গ্রিসের এথেন্সের নগর রাষ্ট্রের একজন ঐতিহাসিক থুকিডিডিস তিনি কিন্তু বাস্তববাদের কথা বলেছেন। স্টেট পাওয়ারকে বেশি গুরুত্ব দিয়েছেন, স্টেটের ইন্টারেস্টকে বেশি গুরুত্ব দিয়েছেন, স্টেটের সিকিউরিটিকে বেশি গুরুত্ব দিয়েছেন। সেই প্রাচীনকালের থুকিডিডিসের আলোচনাতে এই বাস্তববাদের কথা আমরা লক্ষ্য করেছি, দেখেছি। তার পরবর্তীকালে আমরা অ্যারিস্টটল এবং অ্যারিস্টটলের সমকালীন দার্শনিক, অর্থাৎ আজ থেকে 2300-2400 বছর আগে ভারতবর্ষের একজন বিখ্যাত চিন্তাবিদ কৌটিল্য, যার অপর নাম হচ্ছে চাণক্য আর যার আসল নাম হচ্ছে বিষ্ণুগুপ্ত। চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রীও ছিলেন তিনি। তিনি তার বিখ্যাত অর্থশাস্ত্র গ্রন্থে উল্লেখ করেছেন যে স্টেট পাওয়ারকে বেশি গুরুত্ব দিতে হবে, স্টেটের শক্তিকে গুরুত্ব দিতে হবে, স্টেটের নিরাপত্তাকে বেশি গুরুত্ব দিতে হবে, স্টেটকে রক্ষা করবে রাজা, রাজা রক্ষা করবেন, স্টেটের সিকিউরিটির দায়িত্ব রাজার, স্টেটের প্রজাদের রক্ষা করবার দায়িত্ব রাজার, স্টেটের পাওয়ারটাকে হাইলাইট করেছে। তাহলে কৌটিল্য সেই প্রাচীন ভারতবর্ষে, অর্থাৎ আজ থেকে 2300-2400 বছর আগের কথা, তিনিও কিন্তু যে বক্তব্য তুলে ধরেছেন সেই বক্তব্যের মধ্যে 1930-এর দশকে গড়ে ওঠা বাস্তববাদের বিষয় উল্লেখ ছিল। কি তাই তো? ওকে। এছাড়া আমরা আধুনিক যুগের কিছু রাষ্ট্রবিজ্ঞানীর কথা আমরা বলবো, তারাও কিন্তু বাস্তববাদের কথা বলেছেন। 1930-এর দশকে E.H. কার তার দ্য 20 ইয়ার্স ক্রাইসিস গ্রন্থে যে বাস্তববাদের কথা বলেছেন, সেই কথাগুলো আমরা লক্ষ্য করব আধুনিক যুগের একজন ইটালির চিন্তাবিদ ম্যাকিয়াভেলি, নিকোলো ম্যাকিয়াভেলি। ম্যাকিয়াভেলির ধর্ম নিরপেক্ষ চিন্তাবিদ। ম্যাকিয়াভেলি ধর্ম এবং রাজনীতিকে আলাদা করার কথা বলেছেন। তার বিখ্যাত গ্রন্থ দ্য প্রিন্স গ্রন্থে রাজাকে শক্তিশালী হওয়ার কথা বলেছেন। রাজাকে শক্তিশালী হওয়ার কথা মানে কি বলতো? স্টেট পাওয়ারটাকে বাড়াইতে হবে, স্টেটের নিরাপত্তা রক্ষা করতে হবে রাজাকে, রাজাকে আভ্যন্তরীণ ক্ষেত্রে সুশাসক হইতে হবে, রাজা নীতিজ্ঞানহীন হবেন, অর্থাৎ নীতি ও ধর্ম থেকে রাজনীতি আলাদা। রাজা ব্যক্তিগতভাবে রাজ্যের শাসক, রাষ্ট্রের শাসক ধর্ম পালন করতে পারবেন, কিন্তু রাষ্ট্রীয়গত ভাবে তিনি ধর্ম পালন করতে পারবেন না। ধর্মের দায় দায়িত্ব পোপের হাতে। পোপ মানুষের আধ্যাত্মিক জগতের বিকাশের সচেষ্ট থাকবেন, আর রাষ্ট্র থাকবে মানুষের বাহ্যিক সমস্যা সমাধানের জন্য। রাজা হবেন শৃগালের মতো ধূর্ত, চালাক, আর সিংহের মতো বলশালী, আর সেই স্টেট পাওয়ারটা বাড়বে। তাহলে স্টেট পাওয়ারকে ম্যাকিয়াভেলি হাইলাইট করেছেন দা প্রিন্স গ্রন্থে। 1513 সালে এই গ্রন্থটা লেখা, আধুনিক যুগে। তাহলে আমরা দেখছি যে ম্যাকিয়াভেলির আলোচনাতে
1930-এর দশকের আন্তর্জাতিক সম্পর্কের যে গুরুত্বপূর্ণ বিষয় বাস্তববাদ, তার বক্তব্য ওই দি প্রিন্স গ্রন্থে তিনি উল্লেখ করেছেন। সেই গ্রন্থের বক্তব্যের সঙ্গে বাস্তববাদের বক্তব্যের মিল আছে। ওকে, নেক্সট হচ্ছে আরেকজন বিখ্যাত দার্শনিক হবস। হবস কোন দেশের দার্শনিক? ইংল্যান্ডের দার্শনিক। হবস চরম রাজতন্ত্রের সমর্থক। হবস উদারনীতিবাদী গণতন্ত্রের বিপক্ষে। কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের যে বাস্তববাদী তত্ত্ব, সেটা কিন্তু উদারনৈতিক গণতান্ত্রিক তত্ত্বের প্রেক্ষাপটে ব্যাখ্যা করা হয়েছে। কিন্তু হবস চরম রাজতন্ত্রের সমর্থক। এই হবসের বিখ্যাত গ্রন্থ লেভিয়াথান। লেভিয়াথানের মানে কি? লেভিয়াথানের মানে হলো দানবীয় রাষ্ট্র। অর্থাৎ এখানে এই গ্রন্থের মধ্যে 1651 সালে এই গ্রন্থটা লিখেছেন। তিনি সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তা। চরম অরাজকতা নৈরাজ্যের মধ্য দিয়ে মানুষ এক জায়গায় হয়ে রাষ্ট্রের শাসক ঠিক করেছেন, নির্ধারণ করেছে মানুষ, এবং শাসকের হাতে চূড়ান্ত ক্ষমতা দিয়েছে। এবং একটা চুক্তি করেই তার মধ্যে শাসকের দায় দায়িত্বের কথা বলা হয়েছে। জনগণের, মানুষের জীবনের নিরাপত্তা, সম্পত্তি রক্ষা, মানুষের স্বাধীনতা রক্ষা যদি করতে পারে শাসক, তাহলেই তিনি ক্ষমতায় থাকবেন। তাহলে এবং এবং ব্যক্তি বা ব্যক্তি সংসদের হাতে রাষ্ট্রের যে চরম ক্ষমতা, অপ্রতিহত নিরঙ্কুশ ক্ষমতা, তার হাতে থাকবে। আর স্টেট পাওয়ার হলো একটা চূড়ান্ত পাওয়ার, সার্বভৌম ক্ষমতা হচ্ছে তার হাতেই থাকবে। হবস একত্ববাদী, সার্বভৌমিকতার একত্ববাদী তত্ত্বের প্রবক্তা। অর্থাৎ রাষ্ট্র হলো চূড়ান্ত অপ্রতিহত নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী। রাষ্ট্রের ঊর্ধ্বে কেউ থাকবে না, শাসকও নয় কিন্তু। তাহলে এই জায়গাটায় দাঁড়িয়ে হবস যেটা বলতে চেয়েছিলেন, সেই কথাটাই, অর্থাৎ স্টেটের নিরাপত্তা, স্টেটের শক্তি, স্টেটের ইন্টারেস্ট, ন্যাশনাল ইন্টারেস্ট, জাতীয় স্বার্থ, রাষ্ট্রের শক্তি, রাষ্ট্রের পাওয়ার। ওকে, তাহলে এই হবসের লেভিয়াথান গ্রন্থে 1651 সালে এই বক্তব্যটা, যে বক্তব্য, সেটা কিন্তু বাস্তববাদী তত্ত্বের মধ্যে আছে। তাহলে আমরা দেখলাম বাস্তববাদ যখন আন্তর্জাতিক সম্পর্কের আলোচনাতে প্রতিষ্ঠিত হচ্ছে, সেই আলোচনার কথা, বাস্তববাদের মূল বক্তব্য আমরা দেখলাম গ্রিসের নগরাষ্ট্রের বিখ্যাত ঐতিহাসিক থুকিডিডিসের বক্তব্যে। আমরা দেখলাম ম্যাকিয়াভেলির দ্য প্রিন্স গ্রন্থের বক্তব্যে। আমরা দেখলাম হবসের লেভিয়াথান গ্রন্থে উল্লেখিত বক্তব্যে। এইবার আমরা মূল থিওরিতে চলে আসব। মূল থিওরিতে আমরা কি বলছে, এটা আমরা আগেই একটু আলোচনা করেছি। তাহলে বাস্তববাদ একটা প্রভাবশালী মতবাদ আন্তর্জাতিক সম্পর্কের আলোচনার ক্ষেত্রে। কিন্তু এই মতবাদটা ডাইনামিক, সময়ের সাথে সাথে কিছু কিছু পরিবর্তন এসেছে। আমরা আগেই বলেছি আন্তর্জাতিক সম্পর্ক অত্যন্ত একটা গতিশীল সাবজেক্ট, গতিশীল মতবাদ, গতিশীল সাবজেক্ট। সেই সাবজেক্টের যে কোনো মতবাদ গতিশীল হবে, এটা খুব স্বাভাবিক। যাই, তাহলে বাস্তববাদে স্টেট পাওয়ারকে গুরুত্ব দেওয়া হয়েছে। আমি বডি পয়েন্ট আউট করেছি, স্টেট পাওয়ারকে গুরুত্ব দেওয়া হয়েছে। আর বাস্তববাদে ন্যাশনাল ইন্টারেস্টকে গুরুত্ব দেওয়া হয়েছে। 3 নাম্বার হচ্ছে স্টেট সিকিউরিটিকে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রত্যেকটা স্টেট তার অস্তিত্বকে বজায় রাখবে। স্টেট পাওয়ার মানে কি? স্টেট হচ্ছে একটা কনসেপশন, ধারণা, তোমরা রাষ্ট্রবিজ্ঞানে পড়েছো। এই ধারণাকে বাস্তবায়িত করে সরকার। স্টেটের নামে সভরেন পাওয়ার থাকে। সভরেন পাওয়ার না থাকলে স্টেট হতে পারে না। কিন্তু স্টেট তো বিমূর্ত ধারণা, আর স্টেটের এই বিমূর্ত ধারণাকে কার্যকরী করে সরকার। সরকারের সার্বভৌম ক্ষমতা না, সরকার সার্বভৌম ক্ষমতার প্রয়োগকারী মাত্র।
আর সার্বভৌম ক্ষমতা হচ্ছে স্টেটের নামে সরকার প্রয়োগ করে। তাহলে গভর্নমেন্ট স্টেটের নিরাপত্তা বজায় রাখবে, গভর্নমেন্ট স্টেটের কি বলবো, স্টেটের জাতীয় শক্তিকে, স্টেট পাওয়ারটাকে বৃদ্ধি করবে, গভর্নমেন্ট স্টেটের কি বলবো সিকিউরিটি বজায় রাখবে, গভর্নমেন্ট স্টেটের ন্যাশনাল ইন্টারেস্টকে বজায় রাখবে, জাতীয় স্বার্থকে বজায় রাখবে। জাতীয় স্বার্থ সিদ্ধ হলে ন্যাশনাল পাওয়ার বাড়বে। এটা হচ্ছে বাস্তববাদের তিনটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা এবার বাস্তববাদের কিছু মূল বিষয় বলবো, বাস্তববাদীদের বক্তব্য। আমি বাস্তববাদীদের তত্ত্বের ক্ষেত্রে ইএইচ কারের বক্তব্য আলোচনা করব। তার বিখ্যাত গ্রন্থে উল্লেখ করেছেন, তার বিখ্যাত ইএইচ কারের বিখ্যাত গ্রন্থ হলো দ্য 20 ইয়ার্স ক্রাইসিস, 1939 সালে লেখা বইটা। আর হচ্ছে হ্যান্স মার্গেনথাউয়ের কথা আলোচনা করব। তার আগে তাদের বক্তব্যের মধ্যে কি আছে সেটা আমরা আলোচনা করিনি। বাস্তববাদের মূল কথা হলো যে আন্তর্জাতিক ব্যবস্থা হচ্ছে নৈরাজ্যপূর্ণ, আন্তর্জাতিক ব্যবস্থা নৈরাজ্যপূর্ণ। আন্তর্জাতিক ব্যবস্থা আমি তোমাদের আলাদা ভিডিও দিয়েছি, আন্তর্জাতিক সিস্টেম থিওরি, আন্তর্জাতিক সিস্টেম থিওরি। সময়ের সাথে সাথে আন্তর্জাতিক সমাজে, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে, আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে বিভিন্ন সিস্টেম চালু হয়। সেই সিস্টেম কোন সময়ে বহু মেরু কেন্দ্রিক রাজনৈতিক, বহু মেরু কেন্দ্রিক আন্তর্জাতিক ব্যবস্থা, কোন ক্ষেত্রে এক মেরু কেন্দ্রিক আন্তর্জাতিক ব্যবস্থা, কোন ক্ষেত্রে দ্বিমেরু কেন্দ্রিক আন্তর্জাতিক ব্যবস্থা। তোমরা দেখেছো যে 1914 থেকে 1918 সালে যে প্রথম মহাযুদ্ধ হয়েছে, তার আগের যে বিশ্ব, সেখানে কিন্তু ইউনিপোলার পলিটিক্স, ইউনিপোলার মানে এক মেরু বিশ্ব ছিল, ইংল্যান্ডের দাদাগিরি ছিল। তারপরে ইংল্যান্ডের শক্তি ক্ষয় হয়েছে দ্বিতীয় মহাযুদ্ধের আগে এবং প্রথম মহাযুদ্ধের পরে। 1919 থেকে 1939 এই 20 বছরে ক্রাইসিস দেখা দিচ্ছে, বহু মেরু কেন্দ্রিক রাজনীতি সৃষ্টি হয়েছে। এই সময়ে এই 20 বছরে তোমরা দেখবে যে একাধিক রাষ্ট্র শক্তিশালী হয়েছে, ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, এরা শক্তিশালী। পরবর্তীকালে শক্তিশালী হয়েছে জাপান, জার্মানি, ইটালি। এই তাহলে দেখা যাচ্ছে এই সময়ে মাল্টিপোলার পলিটিক্স। দ্বিতীয় মহাযুদ্ধের পরে দুটো সুপার পাওয়ার স্টেটের আবির্ভাব হয়েছে। একটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, পুঁজিবাদী দেশগুলোকে নেতৃত্ব দিয়েছে, সেই দেশগুলো নিয়ে একটা শিবির তৈরি হয়েছে। আর একটা হলো সোভিয়েত ইউনিয়ন, সমাজতান্ত্রিক ব্যবস্থা, পূর্বতন সোভিয়েত ইউনিয়ন, সে পোল্যান্ড, হাঙ্গেরি, বুলগেরিয়া, আলবানিয়া, বিভিন্ন দেশে সমাজতান্ত্রিক আন্দোলন, সমাজতান্ত্রিক লড়াই করে সেখানে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত করেছে এবং সেই দেশগুলো নিয়ে একটা শিবির তৈরি হয়েছে। তাই প্রায় দুটি শিবিরে বিভক্ত হয়ে গেছে, সেই জন্য এটাকে বাইপোলার পলিটিক্স বলা হচ্ছে। এবং ঠান্ডা যুদ্ধের আবহাওয়া 1945 থেকে 1991 সাল পর্যন্ত চলেছে। এটা একটা সিস্টেম, এটা একটা আন্তর্জাতিক ব্যবস্থা। তারপরে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটেছে, পতনের পরে এক মেরু বিশ্ব তৈরি হয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রে, এবং এটা চলেছে 2001 অব্দি মোটামুটি ভাবে। একের পরে আবার বহু মেরু কেন্দ্রিক রাজনীতি সৃষ্টি হয়েছে। তাহলে বিশ্ব এখন বহু মেরু কেন্দ্রিক। কিন্তু আজকে কিন্তু একটা সুপার পাওয়ার স্টেটের অবসান ঘটেছে 1991 সালে, সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে, সমাজতান্ত্রিক ব্যবস্থার জায়গায় রাশিয়া আলাদা রাষ্ট্র, আর তার সঙ্গে আরো 15টা রাষ্ট্র তৈরি হয়েছে। এইসব দেশগুলিতে তোমার আর সমাজতন্ত্র নেই, এইসব দেশগুলিতে পুঁজিবাদী গণতান্ত্রিক লিবারেল ডেমোক্রেটিক সিস্টেম চালু হয়েছে। ওকে, তাহলে আমরা দেখছি যে বিশ্বে বিভিন্ন ব্যবস্থা, আন্তর্জাতিক ব্যবস্থা সৃষ্টি হচ্ছে। এটা হচ্ছে তোমার আন্তর্জাতিক সিস্টেম থিওরি
বা ইন্টারন্যাশনাল সিস্টেম থিওরি। তাই এখানে বলছে আন্তর্জাতিক ব্যবস্থা নৈরাজ্যপূর্ণ। দেখো, আন্তর্জাতিক বা রাজনীতিতে কোনো বাস্তববাদীরা বলছেন যে আন্তর্জাতিক রাজনীতিতে কোনো সর্বোচ্চ কর্তৃপক্ষ নেই। পৃথিবীতে এমন কোন সর্বোচ্চ কর্তৃপক্ষ আছে? তোমরা তো জানো যে ইউনো আছে। ইউনো বিশ্বের প্রায় দেশ এর সদস্য, এবং এখানে আলোচনা হয় বিশ্বের বিভিন্ন ঘটনাবলী নিয়ে, সমস্যা নিয়ে, আন্তর্জাতিক সমস্যা নিয়ে আলোচনা হয়, এবং তার পরিপ্রেক্ষিতে আইনও তৈরি হয়, সেটাকে আন্তর্জাতিক আইন বলে। আবার ইউনোর যে চার্টার বা সনদ, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, ইউনোর ফুল ফর্ম, সেই সনদেও কিন্তু অনেক নিয়ম আছে। আবার ইউনোর মহাসচিব আছে, ছটা বিভাগ আছে, তার মধ্যে কর্ম দপ্তর, তার হেড হচ্ছে মহাসচিব, বর্তমান অ্যান্টনিও গুটারেস, তোমরা জানো। তো এই মহাসচিব কি ইউনো সরকারের বা বা সাধারণ সভাকে আইনসভার সঙ্গে তুলনা করা হয়, যদিও আইনসভা নয়, কিন্তু আইন তৈরি হয়। তাহলে এমন কোন কর্তৃপক্ষ, এই আইন কি সব দেশ মেনে চলে বলতো? যখন ইউক্রেন আক্রমণ করলো রাশিয়া, তখন মহাসচিবের নেতৃত্বে সাধারণ সভাতে জরুরি বৈঠকে 141টা দেশ একদিকে হয়ে রাশিয়ার রাষ্ট্রনায়ক পুতিনকে বলল, তুমি যুদ্ধ বন্ধ করো। শুনেছে পুতিন? বলো। আবার ইউএনওকে জাতীয় স্বার্থে আমেরিকা 1950 সালে কোরিয়া যুদ্ধে নিজের স্বার্থে ব্যবহার করলো না, এবং হেরেও গেল। সেখানে পিছনে ছিল সোভিয়েত ইউনিয়ন। উত্তর কোরিয়ার মাটিতে কমিউনিস্ট পার্টিকে সাপোর্ট করলো, চীনের লাল ফৌজ উত্তর কোরিয়ার মাটিতে আমেরিকার বাহিনীর সঙ্গে, জাতিপুঞ্জের বাহিনীর সঙ্গে যুদ্ধ করলো, এবং আমেরিকার বাহিনী পরাজিত হলো। ওকে, তাহলে আমরা দেখছি যে এমন কোন কর্তৃপক্ষ আছে যে পৃথিবীকে যুদ্ধমুক্ত রাখতে পারবে, বা এমন কোন কর্তৃপক্ষ আছে যে আইন তৈরি করে সেই আইন বিভিন্ন দেশ মানতে বাধ্য? না। বাস্তববাদীরা এটা কিন্তু বলছেন, এটা সত্যি বাস্তব কথা। 2 নাম্বার, প্রত্যেক রাষ্ট্রকে নিজের নিরাপত্তা নিজেকে নিশ্চিত করতে হবে। বাস্তববাদীদের বক্তব্য বা বাস্তববাদের বক্তব্য, প্রত্যেক রাষ্ট্র তার নিরাপত্তাকে নিশ্চিত করতে হবে, নিজের অস্তিত্ব নিজেকেই বজায় রাখতে হবে, কেউ রক্ষা করবে না। আন্তর্জাতিক রাজনীতিতে অন্য রাষ্ট্র যে সহযোগিতা করে, সহযোগিতার নামে আধিপত্য কায়েম করে, বাণিজ্যিক চুক্তির মধ্য দিয়ে দুর্বল রাষ্ট্রগুলি সবলের দ্বারা শোষিত নিষ্পেষিত হয়, নয়া উপনিবেশবাদ কায়েম হয়েছে। তাহলে নিজের অস্তিত্ব নিজেকেই বজায় রাখতে হবে, তার জন্য ন্যাশনাল পাওয়ারকে বৃদ্ধি করতে হবে, জাতীয় শক্তিকে বৃদ্ধি করতে হবে, জাতীয় স্বার্থকে চরিতার্থ করতে হবে, এবং রাষ্ট্রের নিরাপত্তাকে বজায় রাখতে হবে। এটা বাস্তববাদীর বক্তব্য। অর্থাৎ সেলফ সিকিউরিটি, সেলফ হেল্প, নিজেই নিজেকে বাঁচবে। 2, তাহলে প্রথম পয়েন্ট কি? আন্তর্জাতিক ব্যবস্থা নৈরাজ্যপূর্ণ। নৈরাজ্যপূর্ণ এই কারণে, কোন দেশ অন্য দেশের দ্বারা পরিচালিত হবে না, সম্পূর্ণভাবে সে সার্বভৌম চূড়ান্ত ক্ষমতার অধিকারী। আন্তর্জাতিক কর্তৃপক্ষ আছে, সম্মিলিত জাতিপুঞ্জ, তার হেড আছে মহাসচিব, তার কথা শুনে কোনো দেশ চলবে না, চলে না। বাস্তবে এটা আমরা দেখি, বাস্তববাদীদের এই বক্তব্য। তাহলে দ্বিতীয় পয়েন্টে বলছে যে জাতীয় স্বার্থই মুখ্য প্রধান। দেখো, প্রত্যেকটা 2 নাম্বার হচ্ছে রাষ্ট্রই প্রধান অভিনেতা। আন্তর্জাতিক সম্পর্ক, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, শিক্ষা, সাংস্কৃতিক বিষয়ে সম্পর্ক, এই সম্পর্কের মধ্য দিয়ে প্রত্যেকটা রাষ্ট্রই কিন্তু ভূমিকা পালন করে। এখানে স্টেট অ্যাক্টর, দেখো আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে স্টেট অ্যাক্টর যেমন আছে, নন স্টেট অ্যাক্টর আছে। স্টেট অ্যাক্টর হচ্ছে সরকারের সঙ্গে যুক্ত, এখানে অভিনেতা মানে এখানে নাটক বা সিনেমার বা যাত্রার অভিনেতা নয়, এখানে স্টেটের শাসক মন্ডলী বা স্টেট
অ্যাক্টর বা সে স্টেটের শাসক, তিনি কিন্তু তিনি মেন ভূমিকা পালন করবেন। আর চূড়ান্ত ক্ষমতা অর্থাৎ রাষ্ট্রের যে চূড়ান্ত ক্ষমতা তিনি ভূমিকা পালন করবেন। তাহলে রাষ্ট্রই হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটা মূল একক। দেখো, আন্তর্জাতিক সম্পর্ককে নন স্টেট অ্যাক্টর, মাল্টি ন্যাশনাল কর্পোরেশন, বিভিন্ন বাণিজ্যিক সংস্থা, শ্রমিক সংস্থা আছে, আন্তর্জাতিক শ্রমিক সংগঠন আছে, এরকম বিভিন্ন ওয়েলফেয়ার সংস্থা আছে। এগুলো আন্তর্জাতিক রাজনীতিকে প্রভাবিত করে, প্রত্যেকটা রাষ্ট্রের কর্ণধারকে প্রভাবিত করে, কিন্তু আলটিমেটলি চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু স্টেটই নিবে, স্টেট অ্যাক্টর নিবে। এ কথা বাস্তববাদীদের বক্তব্য। তাহলে স্টেট অ্যাক্টর। দুই নাম্বার হচ্ছে যে নন স্টেট অ্যাক্টর গুলিকে বাস্তববাদীরা অস্বীকার করছেন না। নন স্টেট অ্যাক্টর গুলিকে বাস্তববাদীরা কি করে অস্বীকার করবেন? এই তত্ত্বটা আমি বলেছি যে বাস্তববাদের দুটো ভাগ। একটা প্রথম ভাগ, এটা হচ্ছে সাবেকি বাস্তববাদ, যেটা 1930-এর দশক, 1940-এর দশক, 1950-এর দশক, 1960-এর দশক, কি তাই তো 40 বছর ধরে এই তত্ত্বটা, এই মতবাদটা। তাহলে এই সময় আমরা দেখবো যে 1939 সালে কি তোমার প্রথম মহাযুদ্ধ, দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হলো। যুদ্ধের পরে আন্তর্জাতিক শান্তি এবং বিভিন্ন দেশের নিরাপত্তার জন্য 1945 সালে 24 অক্টোবর একটা আন্তর্জাতিক সংগঠন হলো। এটা নন স্টেট অ্যাক্টর। সামরিক জোট আমেরিকা যুক্তরাষ্ট্র 1949 সালে ন্যাটো তৈরি করেছে, ওটা নন স্টেট অ্যাক্টর। কি বুঝতে পারছো? সেন্টো নন স্টেট অ্যাক্টর। এর পাল্টা হিসাবে পূর্বতন সোভিয়েত ইউনিয়ন 1955 সালে ওয়ারশো চুক্তি করেছে, সামরিক জোট, এটা আমেরিকাকে প্রতিরোধ করবার জন্য, কি তাই তো? এটা নন স্টেট অ্যাক্টর। তাহলে মাল্টি ন্যাশনাল কর্পোরেশন, নন স্টেট অ্যাক্টর, এগুলোর ভূমিকা কম। বাস্তববাদীরা বলছে যে এগুলোর ভূমিকা কম। তুমি দেখো, ন্যাটোর উদ্যোক্তাকে আমেরিকা। 1949 সালে 4 এপ্রিল এই ন্যাটো তৈরি হয়েছে সোভিয়েত সম্প্রসারণকে রোধ করবার জন্য। সোভিয়েত ইউনিয়ন সমাজতান্ত্রিক ব্যবস্থা সে সম্প্রসারিত করেছে দ্বিতীয় মহাযুদ্ধের মধ্য দিয়ে। পোল্যান্ড, হাঙ্গেরি, বুলগেরিয়া, আলবানিয়া এই সমস্ত দেশে সমাজতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছে। পশ্চিমের দেশগুলোতে আগামী দিনে প্রতিষ্ঠিত করবে। 1947 সালে ট্রুম্যান মার্কিন কংগ্রেসে এই ভাষণ দিয়েছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র বিদেশ নীতিতে যে পররাষ্ট্র নীতি গ্রহণ করেছে, সেই নীতি গ্রহণের ফলেই তো 1917 সালে নভেম্বর বিপ্লবের মাধ্যমে সোভিয়েত ইউনিয়নের সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হলো। সেই সমাজতান্ত্রিক ব্যবস্থা ধীরে ধীরে দ্বিতীয় মহাযুদ্ধের মধ্য দিয়ে বিভিন্ন দেশে সম্প্রসারিত হলো। আগামী দিনে যুদ্ধ বিধ্বস্ত ইংল্যান্ড, ফ্রান্স এই সমস্ত আমাদের প্রতিবেশী দেশগুলিতে তারাও সমাজতন্ত্র কায়েম করে ফেলবে। তাই আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ নীতিতে পরিবর্তন আনতে হবে, ইনভলভমেন্ট আনতে হবে ইন্টারন্যাশনাল পলিটিক্সে। ওকে, তাহলে দেখো আন্তর্জাতিক, সুতরাং মানে অনেক সংস্থা আছে, আঞ্চলিক সংগঠন আছে, নন স্টেট অ্যাক্টর, এগুলো হবে নন স্টেট অ্যাক্টর। তাহলে নন স্টেট অ্যাক্টরের ভূমিকা গৌণ ভূমিকা, চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারি না। তাই আন্তর্জাতিক সম্পর্ককে প্রভাবিত করে স্টেট অ্যাক্টর। স্টেটের সঙ্গে যুক্ত স্টেট রাষ্ট্রনায়ক, সংসদীয় গণতন্ত্রের প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী। ওকে, আচ্ছা, যেখানে রাষ্ট্রপতি শাসিত সরকার সেখানে রাষ্ট্রপতি। ওকে, আর যেখানে সংসদীয় গণতন্ত্র এবং রাষ্ট্রপতি শাসিত সংমিশ্রণ সেখানে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি দুজনই, যেমন ফ্রান্সে। ইংল্যান্ডে সংসদীয় গণতন্ত্র প্রধানমন্ত্রী, ভারতে সংসদীয় গণতন্ত্র প্রধানমন্ত্রী স্টেট অ্যাক্টরের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আবার তুমি দেখো সরকারের 3টি বিভাগ, আইন বিভাগের ভূমিকা আছে। আমরা বলতে পারি আইন বিভাগের মূল ক্ষমতা থাকে না, শাসন বিভাগের মূল ক্ষমতা। এরা রাজনৈতিক, সরকার মানে রাজনৈতিক প্রতিনিধি, এক্সিকিউটিভ বডি। আর এদের সঙ্গে যুক্ত আবার কি তোমার অরাজনৈতিক অংশ, বিভিন্ন আমলা, অ্যাম্বাসেডার, রাষ্ট্রদূত, কূটনীতিবিদ, এরা সব নন স্টেট
এরা সব সরকারের সঙ্গে যুক্ত, নন স্টেট নয়, স্টেট অ্যাক্টরের মধ্যে যুক্ত। তাহলে আন্তর্জাতিক সম্পর্কটা বাস্তববাদীরা বলছেন নন স্টেট অ্যাক্টরের ব্যাপারটা গৌণ ব্যাপার, স্টেট অ্যাক্টরটাই হচ্ছে মূল ব্যাপার। দেখো তোমরা এই উদাহরণটা মনে রাখবা যে রাশিয়া যখন ইউক্রেন আক্রমণ করলো তখন তখন ইউএনও জেনারেল অ্যাসেম্বলির জরুরি সভাতে সিদ্ধান্ত নেওয়া হলো 141টা দেশ যুদ্ধ বন্ধ করতে বললো পুতিনকে। মহাসচিব বলে দিল তুমি যুদ্ধ বন্ধ করো। 141টা দেশের সমর্থন আছে, 35টা দেশ নিরপেক্ষ, ভারত নিরপেক্ষ ছিল। ওকে, 5টা দেশ মাত্র, ছোট ছোট দেশ 5টা রাশিয়ার পক্ষে ছিল। তাহলে এবার বলো স্টেট অ্যাক্টর গুরুত্বপূর্ণ না নন স্টেট অ্যাক্টর গুরুত্বপূর্ণ? এটা প্রমাণ। এরকম বহু ঘটনা আছে। আমেরিকা যুক্তরাষ্ট্র এর সাম্প্রতিককালে ইরানে আক্রমণ করলো, ইরানে পরমাণু গবেষণা কেন্দ্র ধ্বংস করে দিল। কি জাতিপুঞ্জ নিষেধ করেনি? করেছে, শুনে নিকো। তাহলে স্টেট অ্যাক্টর গুরুত্বপূর্ণ, এটা আমরা আলোচনার মধ্যে দিয়ে দেখলাম। তাহলে রাষ্ট্রই প্রধান অভিনেতা, বাস্তববাদীদের এই বক্তব্য ঠিক। আন্তর্জাতিক সংস্থা কোনো ব্যক্তি তার ভূমিকা কিন্তু গৌণ ভূমিকা, বাস্তববাদীদের এই বক্তব্য আমরা পেলাম। নেক্সট দেখো, এই দেখো পয়েন্ট আছে জাতীয় স্বার্থ মুখ্য স্বার্থ। প্রত্যেকটা রাষ্ট্র জাতীয় স্বার্থকে গুরুত্ব দেয়। প্রত্যেক রাষ্ট্রের আচরণের মূল লক্ষ্য কি? জাতীয় স্বার্থ রক্ষা করা। এই যে G7 শিল্পে উন্নত 7টা দেশ, G8 শিল্পে উন্নত 8টা দেশ, G20 বর্তমানে আছে শিল্পে উন্নত এবং এখানে উদীয়মান কিছু দেশ এবং বিকাশশীল কিছু দেশ এর G20 সদস্য, এবং আরো উন্নত দেশও আছে G20। তারপরে তোমার জোট নিরপেক্ষ আন্দোলন ছিল, 77টা একটা গ্রুপ তৈরি হয়েছিল, সব গ্রুপ তৈরি হয়েছে। এই যে আঞ্চলিক সংগঠনগুলি গড়ে উঠেছে, সার্ক তৈরি হয়েছে, দক্ষিণ এশিয়াতে তোমার আসিয়ান তৈরি হয়েছে, ইউরোপীয় ইউনিয়ন তৈরি করেছে, আফ্রিকা ইউনিয়ন তৈরি করেছে, আঞ্চলিক সংগঠন। ওকে, সব সংগঠনের যারা সদস্য, রাষ্ট্রগুলি সদস্য, এবার সবাই কিন্তু প্রত্যেকটা রাষ্ট্রের কর্ণধার, প্রত্যেকটা রাষ্ট্রের স্টেট অ্যাক্টর, তারা ন্যাশনাল ইন্টারেস্টকে গুরুত্ব দেন। এই যে 2024 ডিসেম্বরে যেটা G20 মিটিং হলো ভারতবর্ষে, আফ্রিকার 55টা দেশের রাষ্ট্রনায়ক এখানে উপস্থিত হয়েছিলেন। তারা কি জন্য এসেছিলেন? প্রত্যেকটা রাষ্ট্রের জাতীয় স্বার্থকে বৃদ্ধি করবার জন্য, জাতীয় স্বার্থ যাতে রক্ষিত হয়। একদম টিম করছে অর্থনীতি, যেখানে গরিব দেশ তারা শোষিত, বঞ্চিত, উন্নত শিল্পে উন্নত দেশের দ্বারা তারাও কিন্তু জাতীয় স্বার্থকে গুরুত্ব দিচ্ছে। কি করে বাঁচবো। অর্থনীতিতে ব্ল্যাকলিস্টে যাদের নাম আছে পৃথিবীতে, অর্থনৈতিক স্বাধীনতা নেই, অর্থনৈতিক দিক থেকে কোর স্টেট গুলো তারা শোষিত, বঞ্চিত, তারাও উন্নয়নের জন্য লোন দেয় না। আত্মনির্ভরশীল হোক উন্নত দেশ, এটা উন্নত দেশ চায় না। ওকে, তাহলে গরিব দেশও কিন্তু জাতীয় স্বার্থকে গুরুত্ব দিচ্ছে। ডেভেলপিং কান্ট্রি তারাও জাতীয় স্বার্থকে গুরুত্ব দিচ্ছে। ডেভেলপিং বা সেমি পেরিফেরি দেশ, আবার পেরিফেরি দেশ, প্রান্তিক গরিব দেশ, তারাও কিন্তু জাতীয় স্বার্থকে গুরুত্ব দিচ্ছে। আবার শিল্পে উন্নত, সেও কিন্তু জাতীয় স্বার্থকে। আজ আমেরিকা 1 নাম্বার দেশে আছে, অর্থনীতিতে, সামরিক দিক থেকে 1 নাম্বার, সব দিক মিলে আমেরিকা 1 নম্বরে আছে। তাহলে সে আবার গরিব দেশকে শোষণ করছে। ও পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে। মানে কি? পাকিস্তানকে আরো গরিব করবার জন্য পাকিস্তানকে দিয়ে সন্ত্রাসবাদী কার্যকলাপ করছে।
সেই সন্ত্রাসবাদী ভারতের সেনারা গিয়ে সন্ত্রাসবাদী ঘাঁটি ভেঙে দিল, ক্ষতি হলো, পাকিস্তান ঋণে পড়ে গেল আইএমএফ থেকে। আইএমএফ এর, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের মূল টাকাটা হচ্ছে আমেরিকার টাকা, সেই টাকা দিয়ে দিল, বলে পাকিস্তানকে কিন্তু দুর্বল করে দিল। এটা হচ্ছে আন্তর্জাতিক পলিটিক্স, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল পলিটিক্স। তাই পাকিস্তান মনে করছে যে আমার জাতির স্বার্থ সিদ্ধ হচ্ছে। যাই হোক, যে যেমন বিদেশ নীতি গ্রহণ করবে সে তেমন ফল পাবে, কি তাই তো? একটা যেখানে বিশ্বে সন্ত্রাসবাদের বিরুদ্ধে মানবাধিকার রক্ষার একটা মুভমেন্ট চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তান এমন একটা বোকামির পররাষ্ট্রনীতি, ত্রুটিপূর্ণ আত্মঘাতী পররাষ্ট্রনীতি, যে সন্ত্রাসবাদীদের শহীদ আখ্যা দিচ্ছে এবং তাদেরকে সহযোগিতা করছে, সেই টাকা নেই, টাকাটা আবার আইএমএফ থেকে ধার করে নিয়ে দিচ্ছে। ওকে, তাহলে আমরা দেখছি কিন্তু কিন্তু পাকিস্তান মনে করছে আমার জাতীয় স্বার্থ এতে ভালো হবে, ভবিষ্যৎ ভালো হবে, ভবিষ্যৎ ভালো হবে, তাই আমাকে ভারতবর্ষের সঙ্গে পাঙ্গা নিতে হবে, কি তাই তো? এই যে বাংলাদেশে এখন অশান্তিটা চলছে, এটা এটা কি বাংলাদেশের জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে, কিন্তু সম্পদ ড্যামেজ হওয়া মানে জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে। মুভমেন্ট করা ভালো, মুভমেন্ট করা অধিকার আছে প্রত্যেকটা মানুষের। নেপালে যে মুভমেন্ট হলো, গণ বিপ্লব হলো, ওখানে শাসকরা অন্যায় করেছে, শাসকদের শাস্তি দাও, ক্ষমতাচ্যুত করো, কিন্তু শাসকদের বাড়িঘর তো গরিব মানুষের পয়সা হয়েছে না। তাহলে গরিবের যারা আন্দোলন করছেন, গণবিদ্রোহ করেছেন, তাদেরই পরিশ্রমের পয়সা তারা নিজেরা ধ্বংস করছে, আইনসভা ধ্বংস করে দিচ্ছে। তাই এই যে বিষয়গুলো জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ করে। তাই আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যে বন্ধুত্ব, বাণিজ্যিক সম্পর্ক, সেই এবং এবং বিভিন্ন বাণিজ্যিক ক্ষেত্রে গ্যাট চুক্তি হয়েছে, সেখানেও কিন্তু প্রত্যেকটা রাষ্ট্র কিন্তু জাতীয় স্বার্থকে গুরুত্ব দেবে। সিটিবিটি তোমার সামরিক জোট, এনপিটি সামরিক চুক্তি, সিটিবিটি সামরিক চুক্তি, এই চুক্তিতে যারা হচ্ছে তারা সবাই জাতীয় স্বার্থে, কেউ জাতীয় স্বার্থ মানে কি বলবো, এতে চুক্তি করে কিন্তু সে আর পরমাণু বোমা তৈরি করতে পারবে না, তার ক্ষতি হবে, তাকে পঙ্গু করে দেয় উন্নত দেশগুলো যাদের সামরিক অস্ত্র আছে। ভারত তার বিরোধিতা করেছে, সই করেনি। যাই হোক, এ প্রসঙ্গে আমি যাচ্ছি না। তাহলে ন্যাশনাল ইন্টারেস্ট, এটা কিন্তু প্রত্যেকটা রাষ্ট্র গুরুত্ব দেয়, এটা তোমার বাস্তববাদী তত্ত্বে বলা হচ্ছে। জাতীয় স্বার্থ মানে কি, একটা দেশের জনগণকে জাতি বলা হয়, আর বর্তমানে স্টেটের ধারণা হচ্ছে জাতি রাষ্ট্রের ধারণা। ভূখণ্ড জনগণ, এছাড়া রাষ্ট্রের প্রাকৃতিক সম্পদ আছে, কি তাই তো? প্রাকৃতিক সম্পদ, ল্যান্ড, মানে ল্যান্ডের মধ্যে ভিতরে প্রাকৃতিক সম্পদ আছে, আকাশের একটা নির্দিষ্ট সীমানা পর্যন্ত রাষ্ট্রের অন্তর্ভুক্ত। যাই হোক, এই স্টেটের জনগণ, আমি আগেই বলেছি স্টেট হচ্ছে বিমূর্ত, তাহলে জনগণই মেন। তাহলে এই জাতীয় স্বার্থ মানে জনগণের স্বার্থ রক্ষা করা, এটা প্রত্যেকটা রাষ্ট্র গুরুত্ব দেয়। নেক্সট হচ্ছে ক্ষমতার গুরুত্ব। বাস্তববাদীরা বলছেন যে ক্ষমতাকে গুরুত্ব দিতে হবে। প্রত্যেকটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ক্ষমতা যদি না থাকে তার অস্তিত্ব থাকবে না। আর বাস্তববাদীদের এই বক্তব্য অনুযায়ী ক্ষমতা মানেই হলো সামরিক শক্তি বৃদ্ধি, অর্থনৈতিক শক্তি, সামরিক শক্তি, প্রাকৃতিক সম্পদকে যথাযথভাবে ব্যবহার করা, বিজ্ঞান ও কারিগরি বিদ্যার উন্নতি, প্রযুক্তির উন্নতি এবং প্রযুক্তিকে ব্যবহার করা, উৎপাদনের উপকরণগুলিকে যথাযথভাবে ব্যবহার করা, অর্থনৈতিক বিকাশকে গুরুত্ব দেওয়া, শিল্পায়নকে গুরুত্ব দেওয়া, বাণিজ্যকে গুরুত্ব দেওয়া, কৃষি উৎপাদনকে বৃদ্ধি করা, ওকে, জলবায়ুকে উৎপাদনে যথাযথভাবে ব্যবহার করা, এই সমস্ত বিষয়গুলির উপর জাতীয় শক্তি নির্ভর করছে। তাই প্রত্যেকটা রাষ্ট্র আন্তর্জাতিক ক্ষেত্রে
কি ভূমিকা নিবে তার ক্ষমতাকে বৃদ্ধি করবার জন্য প্রত্যেকটা রাষ্ট্র সামরিক শক্তি বৃদ্ধি করবে, বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে চুক্তি করবে। এই তো ভারত আর চীনের ভারত আর রাশিয়ার মধ্যে চুক্তি হয়ে গেল সামরিক শক্তিকে বৃদ্ধি করবার জন্য, বাণিজ্যকে বৃদ্ধি করবার জন্য বিভিন্ন ক্ষেত্রে কিন্তু চুক্তি হয়েছে। ভারতের এটা কিন্তু ভারতের পক্ষে একটা উজ্জ্বল ভবিষ্যতের দৃষ্টান্ত। রাশিয়া এবং ভারতের সঙ্গে প্রকাশ্যে দুদিন ধরে আলোচনা করে একাধিক চুক্তি হয়েছে। 2014 পর থেকে রাশিয়া এবং ভারতের আগের যে সম্পর্ক, ঘনিষ্ঠ সম্পর্ক থেকে আরো মজবুত হয়েছে, আর বর্তমানে আরো মজবুত করা হলো। এতে এতে চীনের শি জিনপিং এর এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কপালে ভাঁজ সৃষ্টি হয়েছে যে ভারত এবং রাশিয়া যদি ঐক্যমতে থাকে তাহলে চীনের ক্ষেত্রে অসুবিধা, আবার আমেরিকার ক্ষেত্রে অসুবিধা। চীন আমাদের চারিদিকে বেষ্টনী তৈরি করে ফেলেছে। চীনের নিয়ন্ত্রণ পাকিস্তানের উপর, সামরিক এবং অর্থনৈতিক আধিপত্য পাকিস্তানের উপর, তিব্বত দখলে চীন মায়ানমারের উপর অর্থনৈতিক আধিপত্য বিস্তার করেছে, চীন নেপালের উপরে আধিপত্য বিস্তার করেছে, চীন শ্রীলঙ্কার উপরে আধিপত্য বিস্তার করেছে। চীনের খেলা চলছে বাংলাদেশের ভূখণ্ডে, চারিদিক থেকে ভারতকে পেঁচিয়ে ধরেছে। তাহলে ভারতকে জাতীয় স্বার্থের কথা ভাবতে হবে। তাই ভারতকে সবসময় রাশিয়াকে বন্ধু হিসাবে পেতে হবে। আর রাশিয়া এতটাই পাওয়ারফুল সামরিক দিক থেকে, পরমাণু বোমার সংখ্যা বেশি। আর রাশিয়ার ইতিহাস হলো তোমার জয়ের ইতিহাস। রাশিয়া কারো কাছে হারতে জানে না, জিততে জানে। নেপোলিয়ন বোনাপার্টকে হারিয়েছে। নেপোলিয়ন বোনাপার্ট 6,75,000 সেনা নিয়ে আক্রমণ করেছিলেন। রাশিয়ার রাজা ছিলেন প্রথম আলেকজান্ডার। রাশিয়ার 2 লাখ সেনা ছিল মাত্র, সেখানে রাশিয়ায় জয়লাভ করেছে। হিটলার 4 লাখ 5 লাখ সেনা নিয়ে মস্কো অভিযান করেছিলেন, তার বাহিনী মাত্র 1 লাখ মতো ফিরে এসেছে। সেই দেশের সঙ্গে এখন ন্যাটোর 32টা দেশ ইউক্রেনের পক্ষে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে যুদ্ধ চালাচ্ছে। আর সেই রাশিয়ার সঙ্গে আজকের ভারতের মজবুত সম্পর্ক গড়ে উঠল। বাংলাদেশের মৌলবাদী সরকার, বাংলাদেশের মৌলবাদী জনগণ চিকেন নেক দখল করে নিব বললেই হলো। আর দখলের পরে 7 সিস্টার ভারতের পূর্ব ভারতের, উত্তর পূর্ব ভারতের 7টা রাজ্য, অরুণাচল প্রদেশ, আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা দখল করে নিব বললেই হবে না, সম্ভব না। তাই কিন্তু ভারত যেমন জাতীয় স্বার্থকে গুরুত্ব দিচ্ছে, তেমনি প্রত্যেকটা দেশই, এখানে মর্গেন থাও বলছেন, ইএস কার বলছেন, বাস্তববাদী তাত্ত্বিক, তারা বলছেন প্রত্যেকটা দেশে কিন্তু জাতীয় স্বার্থকে গুরুত্ব দেয়। আচ্ছা, নেক্সট হচ্ছে ক্ষমতার ভারসাম্য। দেখো, ক্ষমতার ভারসাম্য, কূটনৈতিক সম্পর্ক, এগুলো বাস্তববাদীরা তুলে ধরছেন। প্রত্যেকটা দেশ কিন্তু কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। প্রত্যেকটা দেশের যে নীতি, পররাষ্ট্র নীতি, বিভিন্ন দেশের সঙ্গে যে সম্পর্ক তৈরি হয় তাকেই বলে, সেই নীতিকে বলে পররাষ্ট্র নীতি। আর পররাষ্ট্র নীতিকে বাস্তবে রূপ দেয় কূটনীতি। ওকে, এর সঙ্গে অ্যাম্বাসেডার, রাষ্ট্রদূতরা যুক্ত আছে, এখানে পররাষ্ট্রমন্ত্রী যুক্ত আছেন রাজনৈতিক, এখানে প্রধানমন্ত্রী সংসদীয় গণতন্ত্রে, আর রাষ্ট্রপতি শাসিত সরকারের রাষ্ট্রপতি। আর যেখানে সংসদীয় এবং
এবং রাষ্ট্রপতি শাসিত সংমিশ্রণ আছে যেমন ফ্রান্সে, সেখানে কিন্তু প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বা রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তাহলে এই কূটনৈতিক সম্পর্ককে গুরুত্ব দিচ্ছে বাস্তববাদীরা, যে এটাকে গুরুত্ব দিতে হবে। আর ক্ষমতার ভারসাম্য, এটাকে বাস্তববাদীরা গুরুত্ব দিচ্ছে। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কুমার ক্ষমতার যে ব্যালেন্স অফ পাওয়ার, এটাকে গুরুত্ব দিতে হবে। যেমন ধরো 1815 সালে ভিয়েনা কংগ্রেস হয়েছিল। সেখানে ভিয়েনা কংগ্রেসের ইংল্যান্ডের প্রতিনিধি, রাশিয়ার প্রতিনিধি, প্রাশিয়ার প্রতিনিধি, ফ্রান্সের ফ্রান্সের প্রতিনিধি ছিল, পরাজিত ফ্রান্স। ওয়াটারলুর যুদ্ধে নেপোলিয়ন পরাজিত হয়েছিলেন ব্রিটেনের কাছে। তারপরে এই বৈঠক, অর্থাৎ ফ্রান্সকে জব্দ করবার জন্য বৈঠক। সেখানে ভারসাম্যের নীতিকে গ্রহণ করা হয়েছিল। সেই বিষয়টাকে গুরুত্ব দেওয়া হয়েছে এই বাস্তববাদী তত্ত্বে, যে একটা ভারসাম্য, দেখো ভারসাম্যের পরিবর্তন হয়, ভারসাম্যের পরিবর্তন হয় কোল্ড ওয়ার, যেটা হলো দ্বিতীয় মহাযুদ্ধের পর আবির্ভূত হয়েছে। বাইপোলার পলিটিক্স, একটা মার্কিন যুক্তরাষ্ট্রের পলিটিক্সের কেন্দ্র বিশ্বে, আর একটা হচ্ছে সোভিয়েত ইউনিয়নের মস্কো কেন্দ্র। এই দুই কেন্দ্র থেকে ওয়ার্ল্ড পলিটিক্স পরিচালিত হলো। একটা একটা দাঁড়িপাল্লার একদিকে হচ্ছে আমেরিকা, অন্যদিকে হচ্ছে সোভিয়েত রাশিয়া। একটা ক্ষমতার ভারসাম্য তৈরি হয়ে গেল। একটা স্টেট যখন অত্যন্ত পাওয়ারফুল হয়ে যাবে, তখন কিন্তু ক্ষমতার ভারসাম্য নষ্ট হয়ে যাবে। 1991 থেকে 2000 সাল পর্যন্ত বিশ্বে একদম দাদাগিরি করে গেছে কে? মার্কিন যুক্তরাষ্ট্র। বহু দেশকে ধমকানি চমকানি দিয়েছে। 1998 সালে ভারত যখন পোখরানে 5টা পরমাণু বোমা পরীক্ষা করলো, তখন আমেরিকা ভারতকে ধমকি দিয়েছিল, যখন তখন ধমকি দিয়েছে কিন্তু বিশ্বে। তখন কিন্তু তার প্রতিরোধ শক্তি, তাকে মোকাবেলা করবার শক্তি সোভিয়েত ইউনিয়ন ছিল। সে কিন্তু নিজেই ভেঙে চুরমার হয়ে গেছে। তার সমাজতান্ত্রিক শিবিরে চীনের সঙ্গে তার বিরোধ হয়ে গেছে। চীন নামে মাত্র সমাজতন্ত্র, প্রকৃত সমাজতান্ত্রিক রাষ্ট্র বলা যায় না। আমরা একাডেমিক হইতে বলবো সমাজতন্ত্র, কিন্তু আসলে চীন সমাজতান্ত্রিক রাষ্ট্র নয়, ক্যাপিটালিজমের বড় ভাই বলতে পারি। নেক্সট, তাহলে এই জায়গাটা আমরা দাঁড়িয়ে বলবো যে ব্যালেন্স অফ পাওয়ার, এটা বাস্তববাদী গুরুত্ব দেওয়া হয়েছে। নিরাপত্তা সংকট, বাস্তববাদীরা বলছেন যে প্রত্যেকটা রাষ্ট্র নিরাপত্তার কথা ভাবে। যখন একটা রাষ্ট্র নিরাপত্তার জন্য শক্তি বাড়ায়, বিশেষ করে সামরিক শক্তি বাড়ায়। দেখো, অর্থনৈতিক শক্তি না বাড়লে সামরিক শক্তি বাড়ানো যায় না। ধার দেনা করে নিলে জনগণ কিন্তু তার ফল ভোগ করে। শাসকরা তো জনগণের টাকা মেরে মেরে বাড়ি গাড়ি করে, হাই ফাই লাইফ স্টাইল তাদের, কিন্তু জনগণকে ভুগতে হয়। এটা এর দায় হচ্ছে জনগণের ঘাড়ে পড়ে। তাহলে এখানে বলতে চাইছি যে প্রত্যেকটা রাষ্ট্র তার নিরাপত্তা সংকটে ভোগে, এবং প্রত্যেকটা রাষ্ট্র কি করে, মানে তার মিলিটারি পাওয়ারকে বাড়ায়। এই যে ভারত বাংলাদেশের মৌলবাদীরা হুমকি দিচ্ছে, বাংলাদেশের জনগণের একটা অংশ হুমকি দিচ্ছে, পাকিস্তান হুমকি দিচ্ছে, তুরস্ক হুমকি দিচ্ছে, আর চীন উপরে উপরে ভালো কথা বলে। এই যে শি জিনপিং এবং ভারতের প্রধানমন্ত্রী যে 2025 আগস্টে যে মিটিং হলো সাংহাই, সেখানে কি হলো বলে, আমাদের ভালো ভালো প্রতিবেশী দেশ, চীনের রাষ্ট্রনায়ক বলছেন। কি এটাকে সত্যি কথা? তারপরেই অরুণাচল প্রদেশের একটা নির্দিষ্ট এলাকাতে চীনা ফৌজ ঢুকে পড়েছিল। সেখানে প্রতিরোধ করেছে ভারতবর্ষের অরুণাচল প্রদেশের তাওয়ানে উঁচু পাহাড় শহর, সেখানে 9টা সুড়ঙ্গ রাস্তা রয়েছে, মিলিটারি রয়েছে, স্বাভাবিক টেম্পারেচারে সুড়ঙ্গ, রেল 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 লাইন তৈরি করেছে চীনকে প্রতিরোধ করবার জন্য। তো এই যে প্রতিরোধ করবার জন্য করছে, এতে কি হচ্ছে, বাংলাদেশ ভাবছে যে ভারত রাশিয়ার সঙ্গে বহু অস্ত্র কিনছে, প্রযুক্তি সামরিক শক্তি বাড়াচ্ছে, আমাদের এটা হুমকি দিচ্ছে। ভারত কিন্তু
ভারতের প্রতিবেশী দুর্বল রাষ্ট্র, সে কিন্তু মনে করছে যে আমাদের হুমকি দিচ্ছে। তেমনি বিশ্বে বহু দেশে আমেরিকা যখন সামরিক শক্তি বৃদ্ধি করে তখন কিন্তু অন্য দেশের অন্য দেশ মনে করে আমাকে হুমকি দিচ্ছে। মধ্যপ্রাচ্যের ইরাক, ইরান, এরা কিন্তু মনে করে, সৌদি আরবের সঙ্গে আমেরিকার সম্পর্ক ভালো। ওকে, তাহলে আমরা দেখছি যে প্রত্যেকটা রাষ্ট্র তার নিরাপত্তাকে বাড়ানোর চেষ্টা করছে, আর অন্য অন্য রাষ্ট্র মনে করবে যে এটা আমাকে হুমকি দিচ্ছে। আর একটা কথা, একটা রাষ্ট্র যখন প্রচুর অস্ত্র বাড়াবে, সামরিক শক্তি বাড়াবে, তখন তার দেখা দেখি কিন্তু অন্য রাষ্ট্র কিন্তু মানে কি বলবো, প্রতিযোগিতায় নামবে সামরিক শক্তি বৃদ্ধি করবার জন্য। আমেরিকা যখন 1945 সালে পরমাণু বোমা তৈরি করলো, দেখো তার পাল্টা হিসাবেই পূর্বতন সোভিয়েত রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন 1949 সালে পরমাণু বোমা তৈরি করলো। দেখো বাস্তববাদীর কথাগুলো মিলে যাচ্ছে। 1952 সালে আমেরিকা যখন হাইড্রোজেন বোমা বানালো, তারপরের বছরই সোভিয়েত রাশিয়া হাইড্রোজেন বোমা বানিয়ে ফেললো 1953 সালে। তাহলে আমরা দেখছি যে অস্ত্র প্রতিযোগিতা সংঘাতের সম্ভাবনাটা বেশি। নিরাপত্তার সংকটের কারণে দেখো আমেরিকা পরমাণু বোমা তৈরি করেছে, সে পশ্চিম ইউরোপের দেশগুলোকে অর্থনৈতিক সাহায্য দিয়েছে মার্শাল পরিকল্পনার মাধ্যমে। পশ্চিম ইউরোপের দেশগুলির সিকিউরিটির দায়িত্ব আমেরিকা নিয়েছে। মিলিটারি জোট গঠন করেছে 3টি, সোভিয়েতকে মারার জন্য, সোভিয়েতকে সম্প্রসারণ সংকোচনের জন্য। সোভিয়েত বসে থাকবে? হ্যাঁ, সোভিয়েত তো বসে থাকেনি, সেও পরমাণু বোমা তৈরি করেছে। আবার পরবর্তীকালে আমরা দেখলাম যে ইংল্যান্ড পরমাণু বোমা তৈরি করেছে 1960 সালে, ফ্রান্স 1963 সালে পরমাণু বোমা তৈরি করে ফেলল, চীন 1967 সালে পরমাণু বোমা তৈরি করলো। এইসব দেখা দেয় কিন্তু অস্ত্র প্রতিযোগিতা। কি ঠিক বলছি তো? বাস্তববাদীদের এই যে বক্তব্যগুলো একদম বাস্তববাদ বলছে যে নিরাপত্তা সংকট, এই সংকটে একটা পাওয়ারফুল স্টেট সামরিক শক্তি বৃদ্ধি করলে অন্য রাষ্ট্রগুলিকে হুমকি মনে করবে, এর ফলে কি হবে, অস্ত্র প্রতিযোগিতা শুরু হবে আর সংঘাতের সম্ভাবনা বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাহলে এইগুলি হচ্ছে বাস্তববাদের মূল বক্তব্য। এই বক্তব্যগুলো হচ্ছে আমরা বলবো সাবেকি বাস্তববাদের বক্তব্য। সাবেকি বাস্তববাদের বক্তব্য মানে আমি আগেই বলেছি 30-এর দশকে বাস্তববাদের উদ্ভব। এই যে ইএইচ কার ঐতিহাসিক এবং সাংবাদিক, দি 20 ইয়ার্স ক্রাইসিস 1939 সালে লেখা বাস্তববাদের আলোচনা করেছেন। আর মর্গেনথাউ আলোচনা করেছেন, এই যে মর্গেনথাউ, ইনি সাবেকি বাস্তববাদী, দি পলিটিক্স অ্যামং নেশনস 1948 সালে এই বইটা লিখেছেন। তাহলে এটা 40-এর দশকের বক্তব্য, কি তাই তো? আচ্ছা, এনাদের বক্তব্যগুলো এতক্ষণ আমি আলোচনা করলাম। এইবার আমি আলোচনা করব তোমার নয়া বা নব্য বা নিও রিয়ালিজম বা কাঠামোগত বাস্তববাদ। এদের বক্তব্য হচ্ছে যে এই যে নয়া বাস্তববাদের মূল বক্তব্য যে আন্তর্জাতিক ব্যবস্থা কাঠামোর দ্বারা নির্ধারিত হয়, আন্তর্জাতিক ব্যবস্থা কাঠামোর দ্বারা নির্ধারিত হয়। আচ্ছা, এখানে মূল বক্তব্য কি? কাঠামোর দ্বারা, ধরো একটা রাষ্ট্রের আচরণ আন্তর্জাতিক কাঠামোর দ্বারা, আন্তর্জাতিক ক্ষেত্রে কি ঘটছে তার দ্বারা কোন রাষ্ট্র কিন্তু এখন এককভাবে সিদ্ধান্ত নিয়ে নিজের মর্জির মতো চলার ক্ষমতা নেই, সে আমেরিকারও নেই। সুতরাং একটা ইন্টারন্যাশনাল কাঠামো, মানে এই যে আমেরিকা সবসময় কি চাই, চীন আর আমেরিকার মধ্যে যে দ্বন্দ্ব আছে, চীন সুপার পাওয়ারে যেতে চাই, আমেরিকাকে সরাতে চাই, আর আমেরিকা চীনকে 1 নম্বর সিটে বসতে দেবে না। আর এই চীনকে প্রতিরোধ করবার জন্য ঢাল হিসাবে আমেরিকা ভারতকে ব্যবহার করতে চায়। দুটো কারণ, একটা হচ্ছে ভারতের বড় মার্কেট আমেরিকা দখলে রাখতে চাই, অর্থনৈতিক উন্নতির একটা রাস্তা,
অন্যদিকে হচ্ছে চীনের এগেনস্টে ভারতকে আমাকে ইউজ করতে হবে, তখন চীনের সঙ্গে ভারতের সম্পর্ক শত্রুতার সম্পর্ক। ওকে, তাহলে এই এই যে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটা সিস্টেম, এই সিস্টেমটা কিন্তু কাজ করে। আর ক্ষমতার বন্টন, আচ্ছা, তাহলে আন্তর্জাতিক সিস্টেমের দ্বারা প্রত্যেকটা রাষ্ট্রের আচার আচরণ কিন্তু নির্ধারিত হয়, আর কি হয়, আন্তর্জাতিক ব্যবস্থার পরিবর্তন হয়। সেক্ষেত্রে নয়া বাস্তববাদীরা বলছেন একমেরু প্রবণ বিশ্ব তৈরি হয়, দ্বিমেরু প্রবণ বিশ্ব তৈরি হয়, বহুমেরু প্রবণ বিশ্ব তৈরি হয়। একমেরু প্রবণ ইউনিপোলার পলিটিক্স, দ্বিমেরু প্রবণ বাইপোলার পলিটিক্স, বহুমেরু প্রবণ হচ্ছে মাল্টিপোলার পলিটিক্স। আমি এ বিষয়ে প্র্যাকটিক্যাল আমি আলোচনা মিলিয়ে দিচ্ছি, আমি আলোচনা করেছি। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পর 1919 থেকে 1939 এই সময় নৈরাজ্যজনক পরিস্থিতি, বাস্তববাদীরা বলেছেন এখানে বহুকেন্দ্রিক রাজনীতি বিরাজ করেছিল। আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স মোটামুটি শক্তিশালী দেশ ছিল। পরবর্তীকালে ইতালি, জার্মানি, জাপান শক্তিশালী দেশে পরিণত হয়েছে। 6টা-7টা দেশ শক্তিশালী, কেউ কাউকে পরোয়া করেনি। এখানে লিগ অফ নেশনের যে বক্তব্য ছিল একদম কেউ মানেনি। নৈরাজ্যজনক পরিস্থিতি বাস্তববাদীদের মতে। এটা একটা বহুকেন্দ্রিক রাজনীতি। দ্বিতীয় মহাযুদ্ধ হলো, তাতে দেখো জার্মানি ধ্বংস হয়ে গেছে, ইটালি ধ্বংস হয়ে গেছে, জার্মানি তো ভাগ্য হয়ে গেছে, ভাগ করে নিয়েছে আর কি মিত্র শক্তির দেশগুলো। পূর্ব অংশ রাশিয়া, তার নেতৃত্বে সমাজতান্ত্রিক ব্যবস্থা। আর পশ্চিম জার্মানিতে কি হয়েছে, ইংল্যান্ড, আমেরিকা, ফ্রান্স তারা আধিপত্য বিস্তার করেছে। নিজের সেনাবাহিনীও ছিল না। পরবর্তীকালে আবার দুই জার্মানি এক হয়েছে, তোমরা জানো 1990 সালে বার্লিন প্রাচীর ভেঙে দিয়ে এক হয়ে গেছে। তো সেই জার্মানি কিন্তু ধ্বংস হয়ে গেছিল দ্বিতীয় মহাযুদ্ধের আগে। জাপান পরাজিত হয়েছে, মিস্টার তোজোর ফাঁসি হয়েছিল, জাপান ধূলিসাৎ হয়ে গেছে। পরাজিত হয়েছে ইটালি, ফ্যাসিবাদ, নাৎসিবাদ ধূলিসাৎ হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। তাহলে 3টি দেশ শেষ। আর এই 3টি দেশের দাপটে বিশেষ করে হিটলারের আক্রমণে ফ্রান্স ধূলিসাৎ হয়ে গেছিল। ফ্রান্স তার উপনিবেশ ভিয়েতনাম ছেড়ে দিতে বাধ্য হয়েছিল, জাপান দখল করেছিল। আবার জাপান যখন দ্বিতীয় মহাযুদ্ধে হেরে গেল, তখন ভিয়েতনাম ভূখণ্ডে আবার ফ্রান্স আধিপত্য বিস্তার করল। 9 বছর যুদ্ধ করে ভিয়েতনাম স্বাধীনতা লাভ করেছে। আবার ভিয়েতনামের আরেকটা অংশ আমেরিকার বিরুদ্ধে 20 বছর যুদ্ধ করে ভিয়েতনাম একটা ভিয়েতনামে পরিণত হয়েছে। তাহলে আমরা দেখছি যে এটা সিস্টেমের একটা আন্তর্জাতিক যে সিস্টেম, এটা বাইপোলার পলিটিক্স তৈরি হয়ে গেল, পরিবেশটা তৈরি হয়ে গেল। এবার আমরা দেখলাম যে 5টা দেশ প্রায় শেষ, চলে আসলো ফ্রন্টে। আমেরিকা পরমাণু বোমা তৈরি করে একদম নাগাসাকি, হিরোশিমাতে ফেললো, একদম জয় জয়কার। আর আমেরিকা এই যুদ্ধে প্রথম থেকে আইসোলেশন পলিসি ছিল বিদেশ নীতিতে, সে অংশ নিবে না, তবু অংশ নিতে বাধ্য হয়েছিল, যেহেতু আমেরিকার পার্ল হারবার বন্দরে তোমার বোমা নিক্ষেপ করেছিল জাপান, ধূলিসাৎ করে দিয়েছিল, তাই সে যুদ্ধে ইনভলভ হয়েছে। কিন্তু তার ক্ষতি কম হয়েছিল, সে সুপার পাওয়ার স্টেটে পরিণত হয়ে গেল। ওকে, এবং ওই যে মার্শাল প্ল্যানের মধ্য দিয়ে যুদ্ধে বিধ্বস্ত ফ্রান্স, ইংল্যান্ড, ইটালি এইসব দেশকে সাহায্য করেছে, সেখানে কিন্তু তার ইনকাম বেড়েছে। ওকে, শোষণ। আচ্ছা, এবার আসো তুমি সোভিয়েত রাশিয়াকে হিটলারের বাহিনী আক্রমণ করেছিল ঠিকই, কিন্তু সোভিয়েতের কিছু ক্ষতি হয়েছিল ঠিকই। পরবর্তীকালে সোভিয়েত কিন্তু পুষিয়ে নিয়েছে। পরবর্তীকালে বিভিন্ন দেশে তার সমাজতান্ত্রিক ব্যবস্থা কায়েম, মানে কি সেখানেও কিন্তু একটা শোষণ আছে, তার ইনকাম বেড়েছে। সোভিয়েত কিন্তু সুপার পাওয়ার স্টেটে চলে গেল। তাহলে এই দুই শক্তির মধ্যে মাঝে মাঝে না যুদ্ধ না শান্তি, এক চরম উত্তেজনাময় পরিস্থিতি। যুদ্ধ বাধে কিন্তু যুদ্ধ হয় না। দিস ইজ কোল্ড ওয়ার।
আমরা দেখেছি এটাকে স্নায়ুযুদ্ধ বলছে, মানে যুদ্ধ হবে হবে ভাব, পৃথিবীর মানুষের চায়ের উপরে চাপ পড়ছে শান্তিকামী মানুষের। 1962 সালে যে কিউবাকে কেন্দ্র করে কিউবা ক্ষেপণাস্ত্র স্থাপন করে সোভিয়েত রাশিয়া, কিউবা দ্বীপকে আমেরিকা ঘিরে ফেলে, মনে হয় যুদ্ধ শুরু হয়ে যাবে, থার্ড ওয়ার্ল্ড ওয়ার, কিন্তু হয়নি। মার্কিন রাষ্ট্রপতি কেনেডির শুভবুদ্ধি হয়েছে, আর প্রেসিডেন্ট সোভিয়েত রাশিয়ার প্রেসিডেন্ট নিকিতা খুসরাবের শুভবুদ্ধি হয়েছে, যা দুজনে আলোচনায় বসেছে। ওকে, তাহলে আমরা দেখছি যে বাইপোলার পলিটিক্স, আবার এই বাইপোলার পলিটিক্স কিন্তু সবসময় ছিল না। অর্থাৎ দ্বিমেরু প্রবণ রাজনীতির বাইরেও অনেক দেশ, যেমন ভারত জোট নিরপেক্ষ আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। ভারত তার ন্যাশনালিজমকে গড়ার জন্য, ভারত তার অর্থনৈতিক অবস্থাকে উন্নতি করবার জন্য, ভারত যেসব দেশে পরাধীন ভূখণ্ড সেগুলোর মুক্তির জন্য, স্বাধীনতার জন্য একটা মঞ্চ, আলাদা মঞ্চ তৈরি করেছিল, জোট নিরপেক্ষ মঞ্চ, যাতে একটা শিবিরে যোগ দিলে আরেকটা শিবির সহযোগিতা করবে না। সেজন্য উভয় শিবিরের কাছ থেকে সুযোগ সুবিধা নেওয়ার জন্য ভারতের নেতৃত্বে, জওহরলাল নেহরুর নেতৃত্বে তোমার ইন্দোনেশিয়া, ঘানা, মিশর, যুগোস্লাভাকিয়া সোভিয়েত শিবিরের দেশ হলেও কিন্তু জোট নিরপেক্ষ আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছে। আবার যুগোস্লাভাকিয়া আমেরিকা শিবিরে। যাই হোক, বাইপোলার পলিটিক্স পুরোপুরি হয়নি ঠিকই, কিন্তু বাস্তববাদীরা বলছে মোটামুটি ভাবে বাইপোলার পলিটিক্স চলেছে, এটাও আমরা ঠিক বলবো। কিন্তু চুলচেরা হিসাবে বাইপোলার পলিটিক্স ঠিক মতো কাজ করেনি। ওকে, আচ্ছা, আমরা দেখবো যে মানে ঠান্ডা যুদ্ধের আবহাওয়াতেই মিশরকে সোভিয়েত রাশিয়া সমর্থন করেছে। মিশরের নাসেরকে, আব্দেল নাসেরকে, গামাল আব্দেল নাসেরকে প্রেসিডেন্ট, ও সুয়েজ খাল সংকটে আবার আমেরিকাও সাপোর্ট করেছে। এখানে কিন্তু ইসরায়েল, ফ্রান্স এবং ইংল্যান্ড একজোট হয়ে মিশরের বিরুদ্ধে যুদ্ধ করেছে। ওকে, তাহলে আমরা দেখছি যে কোনো নিয়মই কিন্তু খাচ্ছে। যাই হোক, বাস্তববাদীরা এটা হয়তো বাস্তব যেটা সেটাকে গুরুত্ব দিয়েছেন। তাহলে নয় বাস্তববাদীরা আর এক ধরনের বক্তব্য তুলে ধরেছেন, যে আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক বাস্তববাদ। আক্রমণাত্মক বাস্তববাদ হলো রাষ্ট্র, আক্রমণাত্মক বাস্তববাদ কোনটা? প্রত্যেকটা রাষ্ট্র চাই কি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হতে। কত বাস্তব কথা বলতো। আজকে আমেরিকা সর্বোচ্চ ক্ষমতার অধিকারী আছে কি? আছে তো। আমেরিকা অন্যায়ভাবে অনেক কাজ করে। ইরানের পরমাণু কেন্দ্র, তাহলে পৃথিবীর সব দেশ যদি বলে তোমার পরমাণু কেন্দ্র আমি দেখব, তোমার পরমাণু কেন্দ্র ধ্বংস করতে হবে, কি প্রশ্ন করতে পারে না? কিন্তু আমেরিকা যেহেতু সুপার পাওয়ার স্টেট এবং আমেরিকার সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, এবার চীন ওই আমেরিকার জায়গাটা যেতে চাইছে, সেই জন্য আমেরিকাকে দমন করবার চেষ্টা করছে। ভারত মহাসাগরে ভারতের সাবমেরিন আছে, আমেরিকার সাবমেরিন আছে, অস্ট্রেলিয়ার সাবমেরিন আছে। চীনের সাবমেরিনকে প্রতিরোধ করবার জন্য কিন্তু এটাও আবার ঘটনা যে নৌশক্তি আমেরিকার থেকে নৌশক্তি কিন্তু চীনের মাঝে মাঝে কিন্তু সফল হচ্ছে, আমেরিকার নৌশক্তি ব্যর্থ হয়ে যাচ্ছে। তাহলে চীন কিন্তু সুপার পাওয়ার স্টেটের দৌড়ে আছে, সবাই কিন্তু চাই কিন্তু এক নম্বরে যেতে। ভারত ডেভেলপিং, ভারতও কিন্তু চেষ্টাটা আছে। তাহলে প্রতিযোগিতা দেখো। এবার রাশিয়া কিন্তু সুপার পাওয়ার স্টেটে ছিল, রাশিয়া অর্থনৈতিক দিক থেকে দুর্বল হয়ে গেছে, 1991 সালে তার কাঠামো ভেঙে চুরমার হয়ে গেছে। সে রাশিয়া আবার কিন্তু ঘুরে দাঁড়িয়েছে অর্থনৈতিক দিক থেকে, সামরিক দিক থেকে তো বটেই, সামরিক দিক থেকে রাশিয়া 2 নম্বরে, চীন 3 নম্বরে, ভারত 4 নম্বরে সামরিক দিক থেকে। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটা রাষ্ট্র, নয় বাস্তববাদীরা বলছেন যে ক্ষমতার শিখরে পৌঁছাতে চাই, সেই চেষ্টাটা করছে। আর আরেকটা কথা বলছে যে নয় বাস্তববাদীরা বলছে প্রতিরক্ষামূলক বাস্তববাদ দেখা যায়। প্রতিরক্ষামূলক বাস্তববাদ কি? যে প্রত্যেকটা রাষ্ট্র যেমন সর্বোচ্চ ক্ষমতার শিখরে পৌঁছাতে চাই, সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হতে চাই বিশ্বে, তেমনি প্রত্যেকটা রাষ্ট্র চাই নিরাপত্তা বজায় রাখতে। আর নিরাপত্তা বজায় রাখার জন্য বিভিন্ন ধরনের চুক্তি করে, জোট করে। আভ্যন্তরীণ
প্রত্যেকটা রাষ্ট্র নিরাপত্তাকে রক্ষা করবার জন্য, নিজের রাষ্ট্রের ভূখণ্ডকে রক্ষা করবার জন্য অস্ত্র বৃদ্ধি করে, আর বাইরের শক্তির সঙ্গে মৈত্রী জোট গঠন করে, সামরিক জোট গঠন করে। ওকে, আচ্ছা, এইবার এইবার বাস্তববাদীরা আরেকটা, নয়া বাস্তববাদীরা আরেকটা কথা বলছেন, যুদ্ধ এবং শান্তি এটা চিরস্থায়ী নয়। যুদ্ধ একটা স্বাভাবিক ঘটনা, কিন্তু শান্তি চিরস্থায়ী নয়। সহযোগিতা নয়, প্রতিযোগিতা, অস্ত্র তৈরির প্রতিযোগিতা, রাষ্ট্রের ক্ষমতা বৃদ্ধি, সর্বোচ্চ ক্ষমতা স্তরে পৌঁছানো, আর রাষ্ট্রের নিরাপত্তাকে বজায় রাখবার জন্য আভ্যন্তরীণ ক্ষেত্রে অস্ত্র বৃদ্ধি করা, আর অন্যান্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক তৈরি করে নিজের সামরিক শক্তি বৃদ্ধি করা, এই হচ্ছে নয়া বাস্তববাদীদের বক্তব্য। তাহলে নয়া বাস্তববাদীদের বক্তব্যে তোমরা পেলে এক মেরু প্রবণ রাজনীতি, ইউনিপোলার পলিটিক্স, বাইপোলার পলিটিক্স, দ্বিমেরু প্রবণ রাজনীতি, আর কি পেলে তোমার, আর পেলে হলো মাল্টিপোলার পলিটিক্স। আজকে বিশ্বে কিন্তু মাল্টিপোলার পলিটিক্স চলছে। দ্বিতীয় মহাযুদ্ধের পরে তুমি দেখো তিনটি পোলার, প্রথমে বাইপোলার, দ্বিতীয় মহাযুদ্ধের পর থেকে 1991 পর্যন্ত, 1991 থেকে 2000 ইউনিপোলার, আমেরিকার এক মেরু প্রবণতা। আমেরিকা গোটা ওয়ার্ল্ডকে প্রভাবিত করেছে, ওয়ার্ল্ড পলিটিক্সকে নিয়ন্ত্রণ করেছে। এইবার আমেরিকার উপরে লাদেনের আল কায়দা গোষ্ঠী ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংস করে দিয়েছে, হোয়াইট হাউসের উপরে আক্রমণ করবার চেষ্টা করেছে, লাদেনকে ধরে হত্যাও করেছে আমেরিকা। সুতরাং আমেরিকার দাদাগিরি আল কায়দা গোষ্ঠী মানেনি। যে আল কায়দা গোষ্ঠীকে আমেরিকা তৈরি করেছিল, লাদেনকে তৈরি করেছিল, সোভিয়েত ইউনিয়নের এগেনস্টে ব্যবহার করেছিল যখন আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়নের সেনা ছিল। ওকে, এইবার বিশ্বে তোমার আমেরিকার বিরুদ্ধে জনমত গড়ে তোলার জন্য আমেরিকার ডলারের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন তৈরি হয়েছে, ইউরো মুদ্রা চালু হয়েছে, ডলারকে অনেক সময় ওভারটেক করেছে। ডলার সাম্রাজ্যবাদকে ধ্বংস করার জন্য ইউরো মুদ্রা চালু হয়েছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো নিয়ে। ওকে, ইংল্যান্ড, ফ্রান্স, জাপান, জার্মানি আমেরিকার কর্তৃত্ব মানছে না, চীন তো মানছেই না। তাহলে তুমি দেখো 2000 পরে বহুকেন্দ্রিক রাজনীতি। চীনের সঙ্গে রাশিয়ার সম্পর্ক স্বাভাবিক নয়, আপাত দৃষ্টিতে মাঝে মাঝে সম্পর্ক ভালো দেখায়। রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক, ভারত কোনো পন্থী নয়। ভারত তার সিকিউরিটি, ভারত তার জাতীয় স্বার্থ, তার ন্যাশনাল পাওয়ার, তার প্রতিরক্ষা, সব বাস্তববাদীদের বক্তব্যগুলো এইগুলোকে গুরুত্ব দিয়েছে। যে এইবার আমরা বাস্তববাদের সমালোচনা করব, প্রায় শেষের দিকে আলোচনা। বাস্তববাদের সমালোচনা, বাস্তববাদ দেখো সব সময় বাস্তব জিনিসগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করেছি। মরালিটিকে গুরুত্ব দিয়েছে বলতো বাস্তববাদ? মরালিটিকে গুরুত্ব দেয়নি। বাস্তববাদ মরালিটিকে গুরুত্ব দেয়নি। আমার পয়েন্ট আউট করা আছে হিউম্যান রাইটস, হিউম্যানিটি, হিউম্যানিটি, মানবিকতা, বাস্তববাদে আলোচনা আছে না? আলোচনা নাই। 2, আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক সংগঠন, এটার উপরে গুরুত্ব দিয়েছে, এটা ত্রুটি। বিশ্বে আন্তর্জাতিক সংগঠন খুব প্রাসঙ্গিক। আমরা বাস্তববাদীরা যেটা বলছেন যে আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো নির্দিষ্ট কর্তৃপক্ষ নেই, তবু আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা বজায় রাখার ক্ষেত্রে আন্তর্জাতিক সংগঠনের ভূমিকা আছে, ইউএনওর ভূমিকা আছে। বাস্তববাদীরা এটাকে গুরুত্ব দেননি। কোভিড-19 করোনা ভাইরাসের সময় এই ইউএনওর
অর্থনৈতিক সামাজিক পরিষদের একটা বিশেষজ্ঞ সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, কি তাই তো, তার ভূমিকা আছে। WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন অর্থনৈতিক সামাজিক পরিষদের একটা বিশেষজ্ঞ সংস্থা, তার ভূমিকা আছে। বাস্তববাদ কি এগুলো আলোচনা করেছে? না, এগুলোকে গুরুত্ব দেননি, বাস্তববাদীরা এগুলোকে গুরুত্ব দেননি। 3 নাম্বার, অর্থনীতির ক্ষেত্রে আজকের যে বিশ্ব, সেই বিশ্বটা হচ্ছে পারস্পরিক নির্ভরশীলতার বিশ্ব। এক্ষেত্রে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ডিপেন্ডেন্সি থিওরি আছে। আজকে উন্নত দেশগুলো তাদের উন্নয়নকে ধরে রেখেছে কিসের উপর ভিত্তি করে? তারা নিজেরা ধরে রেখেছে? না, তারা প্রান্তিক গরিব দেশগুলোকে শোষণ করছে বাণিজ্যিক সম্পর্কের মধ্য দিয়ে, অনুদানের মধ্য দিয়ে, সহযোগিতার মধ্য দিয়ে, মানবাধিকার রক্ষার মধ্য দিয়ে অর্থনৈতিক আধিপত্য বিস্তার করছে উন্নত কোর স্টেটগুলো দরিদ্র দেশগুলির উপরে। কোর স্টেটগুলো ডেভেলপিং কান্ট্রি, তাদের উপরে আধিপত্য বিস্তার করে অর্থ রোজগার করছে। আন্তর্জাতিক সংগঠন, আর্থিক সংগঠন, বিশ্ব ব্যাংক, সে টাকা ধার দিচ্ছে দীর্ঘমেয়াদী লোনে গরিব দেশগুলোকে। সেই বিশ্ব ব্যাংকে টাকা কার আছে? ধনী দেশগুলোর আছে। তাই ঋণ দানের মধ্যে দিয়ে ধনী দেশগুলো শোষণ করছে গরিব দেশগুলোকে এবং ডেভেলপিং কান্ট্রিগুলিকে। আবার ডেভেলপিং কান্ট্রিগুলো, তারা ধনী দেশে দ্বারা শোষিত হচ্ছে, তারা আবার বিশ্বের প্রায় দেশে যে গরিব তৃতীয় বিশ্বের দেশ, অর্থনৈতিক সমস্যায় জর্জরিত, বেকারত্ব বেশি, প্রযুক্তিবিদ্যার অভাব, প্রাকৃতিক সম্পদের অভাব, প্রাকৃতিক সম্পদ যেটুকু আছে তারা সঠিকভাবে ব্যবহার করতে পারছে না। ওকে, জনগণের কর্মদক্ষতা কম, ডিগনিটি কম। ওকে, অর্থনৈতিক অবস্থা খারাপ, শিল্পায়ন হয়নি। শিল্পায়ন অবশ্য আজকে উন্নত দেশগুলো গিয়ে করছে, তাদের নিজস্বতা নেই, তারা পরনির্ভরশীল। তাই উন্নত দেশগুলো এদেরকে শোষণ করে তাদের উপরে নির্ভরশীল হয়ে তাদের অর্থনীতিকে, তাদের সামরিক শক্তিকে বৃদ্ধি করছে। পাশাপাশি গরিব দেশগুলো তারা ঋণ নিতে বাধ্য, উন্নত দেশগুলোর কাছে মাথা নত করতে, পায়ের তলায় যেতে বাধ্য, নাহলে তাদের অস্তিত্ব থাকবে না। আজকে অনেকগুলো দেশ ব্ল্যাক লিস্টে আছে, সেই সব দেশের রাজনৈতিক সার্বভৌমত্ব আছে কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে সার্বভৌমত্ব নেই। তাহলে সেই দেশগুলো কি করবে এখনো পরিস্থিতিতে? উপায় নেই, অন্য দেশের উপর নির্ভর করতে হবে। এছাড়া বর্তমানে কোন দেশে কিন্তু সার্বিক দিক থেকে স্বয়ংসম্পূর্ণ নয়, কোনো না কোনো দিক থেকে তাকে অন্যের উপর নির্ভর করতে হবে। 1980-র দশকে জাপান জলের দামে জিনিস বিক্রি করত, অত্যন্ত কম খরচে উন্নত প্রযুক্তি দিয়ে জিনিস তৈরি করত, আর তাদের দ্রব্য বাজারে ব্যাপকভাবে বিক্রি হতো। 80-র দশকে জাপানের 72টা দ্রব্য আমেরিকা কিনতে বাধ্য হতো। আমেরিকার সঙ্গে জাপানের অর্থনৈতিক ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা ছিল। আজকে চীনের দ্রব্য বাজারে ঘাটে, মাঠে ঘাটে সব জায়গায় কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে, সস্তার মাল, তার একচেটিয়া মার্কেট রয়েছে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আজকে চীনের এত দাদাগিরি ফলাচ্ছে, তার ছোট ছোট প্রতিবেশী রাষ্ট্রগুলিকে অর্থনৈতিক সাহায্য দিয়ে তার পরিকাঠামোগত দিককে তুলে ধরে তাকে অর্থনৈতিক দিক থেকে দুর্বল করে দিয়ে সেই পরিকাঠামো নিজের স্বার্থে ব্যবহার করছে, অর্থনৈতিক ক্ষেত্রে দুর্বল হয়ে যাচ্ছে। চীন যেখানেই সহযোগিতা করবে সে দেশ কিন্তু ভিখারিতে পরিণত হবে। পাকিস্তান ভিখারিতে পরিণত হয়েছে, শ্রীলঙ্কা ভিখারিতে পরিণত হয়েছে, ও মায়ানমার ভিখারিতে। এদের উপরে চীনের সামরিক আধিপত্য,
হামবার দ্বীপে চীনের যুদ্ধ জাহাজ আছে, ভারত ভারতের সেনারা কি করছে না করছে লক্ষ্য রাখতে হবে। তাহলে আজকে ডিপেন্ডেন্সির যে কথাটা, এটা কিন্তু বাস্তববাদী তত্ত্বে আলোচনা করা হয়নি, এটা বাস্তববাদী তত্ত্বে আলোচনা করা হয়নি। আজকে আন্তর্জাতিক সম্পর্ক যেদিন থেকে সৃষ্টি হয়েছে, 1919-এর পর থেকে আন্তর্জাতিক সম্পর্ক আলোচনা এবং এর পরিধি ব্যাপক আকার ধারণ করেছে, সেখানে বিভিন্ন তত্ত্ব আছে, বাস্তববাদ। তাহলে ডিপেন্ডেন্সি থিওরি তো আলোচনা করলো না, তাই এটা বাস্তববাদের ত্রুটি। আর 4 নাম্বার, তাহলে আত্মনির্ভরশীল কোন রাষ্ট্রই নয়। তাই বাস্তববাদীরা যে কথা বলছেন যে মিলিটারি পাওয়ার বৃদ্ধি করে, সেই মিলিটারি পাওয়ার বৃদ্ধি করলো, খরচ করলো, তা অস্ত্র বেচবে না? অস্ত্র বিক্রি না, আমেরিকার অস্ত্র বিক্রি বন্ধ হলে আমেরিকার বিজনেস শেষ। সেই জন্য আমেরিকা এখন বিভিন্ন দ্রব্য বেচার দিকে লক্ষ্য রেখেছে। আর আজকে শিল্পায়ন মানে তোমার শিল্পপতিরা নিজের দেশে শিল্পায়নের উপরে বা শিল্প কারখানা গড়ার উপরে গুরুত্ব দিচ্ছে না। এখন প্রত্যেকটা উন্নত দেশ এমনই পরিবেশ আইন তৈরি করেছে, তার দেশের কোম্পানিগুলো নিজের দেশে শিল্প করবে না পরিবেশ দূষণের কারণে। আর সেই জন্য শিল্পপতিরা বিশ্বব্যাপী শিল্পায়ন ঘটাচ্ছে, গরিব দেশগুলিতে শিল্পায়ন ঘটাচ্ছে। পরিবেশ দূষণ হয় সে গরিব দেশের হবে, আর গরিব দেশে গিয়ে সস্তায় ইঞ্জিনিয়ার পাবে, গরিব দেশে ক্রেতা পাবে। ওকে, গরিব দেশে রাস্তাঘাট নেই, পরিকাঠামো নেই, কোম্পানি করে নিচ্ছে। যে দেশের কোম্পানি সেই দেশের সরকার কর পাচ্ছে, ট্যাক্স পাচ্ছে, আবার যে দেশ নিচ্ছে সে দেশেও সরকার ট্যাক্স পাচ্ছে। কোন দেশের সরকারের অভাব নেই, অভাব আছে শুধু জনগণের, গরিব মানুষের। এ কথা কেউ ভাবে না। তাই বাস্তববাদে এই যে পরনির্ভরশীলতার যে বক্তব্য, আত্মনির্ভরশীল কেউ নয়, সেলফ ডিপেন্ডেন্স কোন দেশই নয়, সে উন্নতই হোক, আমি আলোচনার মধ্যে দিয়ে তুলে ধরলাম, এই কথাগুলো কিন্তু বাস্তববাদে তুলে ধরা হয়। নেক্সট, বাস্তববাদীরা আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে শুধু স্টেট অ্যাক্টরকে গুরুত্ব দিয়েছে, কিন্তু 1990 দশক থেকে বিশ্বায়ন প্রক্রিয়াতে স্টেট অ্যাক্টর গুরুত্বপূর্ণ কথা ঠিকই। নয়া উদারীকরণের যুগে স্টেটের পাওয়ার বৃদ্ধি করা হয়েছে ঠিকই, কিন্তু স্টেটের কাজের পরিধি কমানো হয়েছে। তাহলে সেই কাজগুলো কিন্তু মাল্টি ন্যাশনাল কর্পোরেশন গুলো করছে, বেসরকারি সংস্থাগুলো সেই কাজগুলো করছে, তারা ব্যবসা করছে, তারা শিক্ষার ব্যাপারে বিজনেস করছে, সংস্কৃতি বিক্রি করছে, অপসংস্কৃতি চালাচ্ছে। গভর্নমেন্ট একটা পাহারাদার হিসাবে কাজ করছে, স্টেটের গভর্নমেন্ট একটা পাহারাদার হিসাবে কাজ করছে, আর সব ছেড়ে দিচ্ছে লুটেপুটে খাওয়ার জন্য নন স্টেট অ্যাক্টর গুলিকে। আর সেই নন স্টেট অ্যাক্টর গুলিকে দেখতে খুব ভালো লাগবে। গরিব দেশের দরজায় দরজায় পণ্য পৌঁছে দিচ্ছে, সেই দেশেই শিল্প করছে, তারপরে দূষিত হচ্ছে সেই দেশের পরিবেশ, জায়গায় খাবে, জায়গায় মরবে। এই হচ্ছে বিশ্বে আন্তর্জাতিক মাল্টি ন্যাশনাল কর্পোরেশনের মূল উদ্দেশ্য। মানুষের সেবা করা নয়, মানুষের কল্যাণ করা নয়। এটা কিন্তু প্রত্যেক দেশের গভর্নমেন্ট জানে। তাই বিশ্বায়ন প্রক্রিয়ার বিরুদ্ধে আজকে মুভমেন্ট শুরু হয়েছে। পরিবেশ উন্নত দেশগুলো তার দেশের পরিবেশকে রক্ষা করবে, একবারও ভাবছে না যে এই কারখানাগুলো ও অনুন্নত দেশে যাবে। যেমন ভারতের পরমাণু চুল্লি জ্বালানোর ব্যাপারে বলছি, 2005-এ ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ছিলেন। কি হয়েছিল বলো? নিউট্রন, প্রোটন, ইলেকট্রন জ্বালিয়ে যে ছাই হবে সেটা কোথায় ফেলবে? পরিবেশ দূষণ হবে। আমেরিকা 1997 সালে সে দেশে চুল্লি জ্বালিয়ে, ইলেকট্রিক চুল্লি জ্বালিয়ে বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দিয়েছে পরিবেশ দূষণ। আর সেটা ভারত কিন্তু চুক্তি করে সাদরে, জামাই আদরে গ্রহণ করছে। ফ্রান্স সৌরশক্তিকে গুরুত্ব দিচ্ছে বিদ্যুৎ উৎপাদনে। ভারত এখন অবশ্য বুঝছে এটা।
তাহলে এই যে চুক্তিগুলো করে, তাহলে এর মধ্য দিয়ে এখানে ভাবতে হবে যে নন স্টেট অ্যাক্টরের দাপট কিন্তু বিশ্বে এখন বেশি। হ্যাঁ, স্টেট পাওয়ার, সোভরেন পাওয়ার, আনলিমিটেড পাওয়ার, হ্যাঁ, শেষ পর্যন্ত আনলিমিটেড পাওয়ার। আর প্রতিটা স্টেটের কর্ণধার জনমত, প্রথা, সংবিধান, এসব নিয়মের মধ্যে দিয়ে চলে, এটা ঠিকই, কিন্তু চূড়ান্ত ভাবে তার হচ্ছে পাওয়ার আছে। ও ফ্যাসিবাদ, নাচিবাদ, ওই হিটলারই ফ্যাসিবাদ চালু করেছিলেন, ওই নাচিবাদ, সরি, হিটলার নাচিবাদ চালু করেছিলেন, আর মুসলিনী ফ্যাসিবাদ চালু করেছিলেন। শুধু কি তাই? গণতান্ত্রিক সরকার ফ্যাসিবাদ চালু করতে পারে না। গণতান্ত্রিক সরকারগুলো সুশলে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে, যুব সমাজের মেরুদণ্ডকে ভেঙে দিয়ে, যে মাদক দ্রব্য এই যে ভারতের মতো দেশে ক্ষতি করে, সরকার কেন লাইসেন্স দেয়? আবার সরকার বলে যে তোমরা মদ্যপান করো না। এই যে গভর্নমেন্টের দ্বিচারিতা, জনমত সচেতন হলে গভর্নমেন্টের ত্রুটি চেপে ধরবে। গভর্নমেন্ট ঠিক নয়, গভর্নমেন্ট সুবিধাবাদী মানুষ, গভর্নমেন্ট ধনীদের স্বার্থে কাজ করে প্রত্যেকটা স্টেটে। তাই এই জনমত যখন তৈরি হবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু নন স্টেট অ্যাক্টরের অবস্থা খারাপ হয়ে যাবে। কিন্তু আজকে 1991 সাল থেকে নন স্টেট অ্যাক্টরের ভূমিকা বেশি। আজকে ভারতবর্ষে 1991 সালে যে নয়া শিল্পনীতি, নয়া অর্থনীতি গ্রহণ করেছেন, মনমোহনের অর্থমন্ত্রী ছিলেন পিভি নরসিংহ রায়, সেইটাই আজকে বর্তমান সরকার ধরে রেখেছে, এটাকে আরো বেশি ফলাও করে তৈরি করছে। এতে কি হচ্ছে বলতো? এতে কি হচ্ছে? এরা ভারতবর্ষের এবং বিশ্বে যারা শিল্পপতি, ধনী, তাদের লাভ হচ্ছে। এটা বাস্তব কথা বলছি, বাস্তব কথা বলছি। ভারতের মুকেশ আম্বানির পরিবার যখন কাশ্মীরে দেয়, তার সিকিউরিটি দেয়, কিন্তু পহেলগাঁওতে 26 জন তীর্থযাত্রী হত্যা হলো সন্ত্রাসবাদীদের গুলিতে। কি নিরাপত্তা ছিল বলো? পাশে কোনো মিলিটারি ছিল? পাশে কোনো সিকিউরিটি ছিল বলো? তাহলে স্টেট সবসময় খেয়াল রাখে ধনীদের স্বার্থ রক্ষা করবে। মুকেশ আম্বানি ভারতবর্ষের একজন বিশাল শিল্পপতি, বিশাল ব্যবসায়ী, সে গভর্নমেন্টকে টাকা দেয়, তার পরিবারের অনুষ্ঠানে ভিআইপিদের 1.5 কোটি টাকা ঘড়ি উপহার দেয়। আমি এটাও না, শুধু আমার দেশে নয়, সারা পৃথিবীতে এটা করছে, সারা পৃথিবীতে এটা করছে। তা গভর্নমেন্ট হচ্ছে একটা পুতুল নাচের পুতুল, পাপেট, ধনীদের পাপেট। তাই নন স্টেট অ্যাক্টরের দাপাদাপি এটা চলছে, কিন্তু পাশাপাশি বিশ্ব জনমত গড়ে উঠছে। এই যে আমি আলোচনা করছি, এতে বিশ্ব জনমত গড়ে উঠবে। তাহলে সেই নন স্টেট অ্যাক্টরকে বাস্তববাদীরা কিন্তু গুরুত্ব দেননি, স্টেট অ্যাক্টরকে গুরুত্ব দিয়েছেন। আর আমার আলোচনা হচ্ছে যে নন স্টেট অ্যাক্টর তারাও কিন্তু ব্যবহার করছে স্টেট অ্যাক্টরকে। তাই স্টেট অ্যাক্টর সম্পূর্ণ কি বলবো, ইন্ডিপেন্ডেন্স নয়, স্বাধীন নয়। এটা একটা বাস্তববাদী ত্রুটি। নেক্সট আর কয়েকটা আছে, হয়ে যাবে। বাস্তববাদ বিশ্ব সংস্কৃতিকে উপেক্ষা করেছে, বিশ্ব সংস্কৃতিকে উপেক্ষা করেছে। অবশ্য বিশ্ব সংস্কৃতি আজকে অপসংস্কৃতিতে পরিণত হয়েছে। বিশ্বায়ন তো শুধু অর্থনৈতিক ক্ষেত্রে হয়নি, বিশ্বায়ন তো শুধু শিল্পায়নের ক্ষেত্রে হয়নি, বিশ্বায়ন সামাজিক ক্ষেত্রে হয়েছে, বিশ্বায়ন সাংস্কৃতিক ক্ষেত্রে হয়েছে। যে অপসংস্কৃতি আজকে নারীদের ব্যবহার করছে বিশ্বায়ন প্রক্রিয়ার মধ্য দিয়ে, পণ্যে ব্যবহার করছে, পণ্য হিসাবে ব্যবহার করছে, প্রত্যেকটা মাল্টি ন্যাশনাল কর্পোরেশন, গভর্নমেন্টও ব্যবহার করে। তাই এই 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 তত্ত্ব বাস্তববাদ বিশ্ব সংস্কৃতিকে উপেক্ষা করেছে। উত্তর আধুনিকতাবাদীদের, তারা বলছে যে এই ব্যবস্থা ভালো না। উত্তর আধুনিকতাবাদীরা ইউরোসেন্ট্রিক যে ধারণা, সব ইউরোপ কেন্দ্রিক। আরে ভাই, ইউরোপে সব করতে পারে? ইউরোপ দাদাগিরি করেছে, সারা পৃথিবীতে শোষণ করেছে, অত্যাচার করেছে, নিপীড়ন করেছে।
আর তার সংস্কৃতি সবসময় ভালো। হ্যাঁ, রবীন্দ্রনাথ তো বলেছেন যে ইউরোপীয় জাতীয়তাবাদ বিকৃত জাতীয়তাবাদ। আমরাও নিরপেক্ষ ভাবে বলবো যে ভারতীয় জাতীয়তাবাদ, ভারতীয় জাতীয়তাবাদ নাই। আফ্রিকার বহু দেশের ভূখণ্ডে, পরাধীন ভূখণ্ডে আজকে যারা স্বাধীন হয়েছে তাদের তাদের ভালো কিছু নেই। তাই উত্তর আধুনিকতাবাদ, এদেরকে বলা হয় আধুনিকতা। আধুনিকতা ইউরোসেন্ট্রিক, ইউরোসেন্ট্রিক ভুল বলছি, ইউরোসেন্ট্রিক। তাহলে আধুনিকতাবাদ, এই যে উত্তর আধুনিকতাবাদের বিরুদ্ধে উত্তর আধুনিকতাবাদ, তারা বলছে যে বাস্তববাদটা ঠিক নয়। ওকে, এখন সবকিছু গড়ে বললে তো হবে না। তুমি যুদ্ধের কথা বলছো, তুমি সহযোগিতার কথা বলছো না। বাস্তববাদ বলছে সহযোগিতা নয়, যুদ্ধ। আরে তুমি শান্তির কথা বলছো না। তাই উত্তর আধুনিকতাবাদীরা বলছে একটা গাছের পাতা, আমরা কি বলি গাছের পাতা সবুজ, একটা গাছের দিকে তাকিয়ে বলি যে সবুজ পাতা, কিন্তু সব সবুজ থাকে বলতো? ওর মধ্যে আধমরা পাতা থাকে না, অন্য রঙের থাকে, কিছু পাকা পাতা থাকে, ধূসর থাকে। তো তাই ডেফিনেটলি আলাদা আলাদা ভাবে বলতে হবে, আলাদা আলাদা ভাবে বলতে হবে। কিন্তু এবার উত্তর আধুনিকতাবাদীদের বক্তব্য, বাস্তববাদ কিন্তু সেটা বলেনি। হ্যাঁ, দ্বন্দ্ব আছে, প্রতিযোগিতা আছে, তার পাশাপাশি সহযোগিতা। সহযোগিতা কথা তো কারো তুমি উল্লেখ করলে, উল্লেখ করছো না কেন? আর সব পশ্চিমী ধাঁচে হবে কেন? পশ্চিমী ধাঁচে কেন হবে? যার জন্য ওই যে আরবিয়ান কান্ট্রির মধ্যে আরবিয়ানিজম, আরবের কান্ট্রির মধ্যে আরব ন্যাশনালিজম গড়ে উঠেছে জনগণের মধ্যে। তাই আজকে মার্শিয়ান ভাবতে হবে যে বিশ্ব আজকে কিন্তু কিন্তু শোষক আর শোষিত এই দুটো ভাগ। অর্থাৎ দেখো, বাস্তববাদ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বলেনি, নয়া সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বলেনি। সাম্রাজ্যবাদ হচ্ছে আক্রমণ করে দেশ দখল নেওয়ার প্রক্রিয়া, আর নয়া সাম্রাজ্যবাদ হচ্ছে সাহায্য করবে, সন্ত্রাসবাদ দমন, মানবাধিকার রক্ষা এইসব নামে সেনা মোতায়েন করবে, করে পরে আর সেনা তুলবে না। ওকে, লাদেনকে ধরার নামে আফগানিস্তানে আমেরিকা সেনা মোতায়েন করলো কত 2001-এ, সেই সেনা প্রত্যাহার করলো কবে 2021-এ। কেন থাকলো সেনা? লাদেনকে তো বোধ হয় 2012-তে বোধ হয় মেরে দিয়েছে। তোমার লাদেন ধরার জন্য তুমি সেনা মোতায়েন করেছিলে, কেন রাখলে? ইরাকে 2002-এ আক্রমণ করে, 2003-এ আক্রমণ করে তুমি সাদ্দামকে পরাজিত করলে, সেখানে পাপেট গভর্নমেন্ট তৈরি করলে আমেরিকা, তুমি জাতিপুঞ্জ বাহিনী তৈরি করে, ইংল্যান্ড এবং আমেরিকার সেনা ইরাকের, সে সেনা এখনো আছে, কেন রাখছো তুমি? নয় সাম্রাজ্য। ওকে, আর নয় উপনিবেশবাদ হচ্ছে অর্থনৈতিক চুক্তি, এই যে G7, G8, জি গ্রুপ 20, গ্রুপ 77, যেটা হলো জোট নিরপেক্ষ আন্দোলনে ছিল। আজকে জোট নিরপেক্ষ আন্দোলন প্রাসঙ্গিক নয়, শুধু প্রাসঙ্গিক এই কারণে জোট নিরপেক্ষ আন্দোলন শুধু জোটের বাইরে থাকা নয়, নয়া উপনিবেশবাদ, নয়া সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করা, সেই অর্থে এখনো জোট নিরপেক্ষ আন্দোলনের আদর্শ আছে। তাই আজকে এইগুলোকে গুরুত্ব দেয়নি এই বাস্তববাদ। নেক্সট হচ্ছে নারীবাদের সমালোচনা। নারীবাদীরা সমালোচনা করেছেন বাস্তববাদকে। বাস্তববাদের যুদ্ধের কথা বলা হচ্ছে, রাষ্ট্রের পাওয়ারকে বৃদ্ধি করার কথা বলা হচ্ছে, ন্যাশনাল ইন্টারেস্টকে, জাতীয় স্বার্থকে গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু নারী স্বাধীনতার কথা বলেনি তো। হ্যাঁ, নারী স্বাধীনতার কথা বলেছে? বলো। আজকে বিশ্বায়ন প্রক্রিয়ার মধ্য দিয়ে নারী একটা দেশে প্রচার নাই, প্রচার হয় দেশের মধ্যে, বিদেশে, শুধু বিদেশে না, আন্তর্জাতিক ক্ষেত্রে নারীদের নিয়ে ব্যবসা হচ্ছে, পণ্যের মতো বিক্রি করে দিচ্ছে। তার দারিদ্রতার কারণে এই পথ নিতে বাধ্য হচ্ছে। নয়া বাস্তববাদ, সাবেকি বাস্তববাদ এই বক্তব্যগুলি তুলে ধরেনি। যাই হোক, আমরা বাস্তববাদের পজিটিভ যে দিকগুলো,
যে ঘটনাগুলো ঘটেছে বাস্তববাদ আলোচনা করেছে। দ্বিমেরু প্রবণ রাজনীতি, একমেরুকে প্রবণ রাজনীতি, বর্তমানে বহুমেরু প্রবণ যে রাজনীতি ওয়ার্ল্ড পলিটিক্সে আমরা দেখছি, প্রত্যেকটা রাষ্ট্র তার শক্তিকে বৃদ্ধি করতে চায়, ন্যাশনাল পাওয়ারকে। সেক্ষেত্রে সামরিক শক্তি বৃদ্ধি, অর্থনৈতিক উন্নতি, প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার, জনশক্তির ডিগনিটি বৃদ্ধি, জনশক্তিকে ব্যবহার, প্রাকৃতিক আবহাওয়াকে ব্যবহার, প্রযুক্তিবিদ্যার উন্নতি, কারিগরি বিদ্যার উন্নতি এবং তার প্রয়োগ, শিল্পায়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি, পরিবহন ব্যবস্থার উন্নতি, যোগাযোগ ব্যবস্থার উন্নতি, এইগুলোর কথা এই বাস্তববাদী তত্ত্বে আছে। আর এগুলো কিন্তু সত্যি সত্যি একটা সঠিক বিষয়, সঠিক বিষয়, এগুলোকে উপেক্ষা করা যায় না। তাই বাস্তববাদীরা বাস্তবে যেটা ঘটেছে এবং আগামী দিনে যেটা ঘটতে পারে তার ইঙ্গিত, সেটা কতটা সঠিক হবে সেটা ভবিষ্যতেই বলবে। কিন্তু আমরা আজকের তত্ত্বে যেগুলো পেলাম সত্যি সেগুলি কিন্তু বাস্তবসম্মত। আর আমি যদি মার্ক্সীয় ভিতকে বলি, বিশ্বের দরিদ্র মানুষ প্রত্যেকটা দেশের দরিদ্র মানুষ, তাদের আলাদাভাবে সচেতনতা আনতে হবে, আলাদাভাবে লড়াই করতে হবে। ধর্মীয় গোড়ামি, ধর্মীয় রীতিনীতি এবং গণতান্ত্রিক রাষ্ট্রগুলির প্রতিনিধিদের অ্যাক্টিং, তারা সত্যি অ্যাক্টর, এগুলো ধরতে হবে, ধরে লড়াই করতে হবে। সে পথ অনেক কঠিন, কঠিন থেকে কঠিনতর। তবু বাস্তববাদের কথাগুলো বাস্তবসম্মত, এ কথা আমাদের স্বীকার করে নিয়েই আজকের এই আলোচনা শেষ করলাম।